আগের দিন আমরা সেলের এন্ডোমেমব্রেন সিস্টেম স্টার্ট করেছিলাম। আজকে ওখান থেকে আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তার আগে আগের দিনের কিছু কোশ্চেনের অ্যান্সার দেখো তোমরা দিতে পারো নাকি। এখানে দেখো কি বলছে যে দ্য লেটেস্ট মডেল অফ প্লাজমা মেমব্রেন ইজ, কি হবে দেখো। আমরা প্রথম দিন প্লাজমা মেমব্রেনের কতগুলো মডেল পড়েছিলাম, ঠিক আছে। তার মধ্যে লেটেস্ট যেটা মডেল আর সব থেকে বেশি যে মডেলটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা কিনা সিঙ্গার আর নিকোলসন বলেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, নেক্সট এটা দেখো কি বলছে, দ্য প্লাজমা মেমব্রেন ইজ কম্পোজড অফ, প্লাজমা মেমব্রেনের মধ্যে এদের মধ্যে কোন জিনিসটা প্রেজেন্ট থাকে। এখানে যেগুলো বলছে সেগুলো হচ্ছে লিপোপ্রোটিন, ঠিক আছে। লিপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিন। এদের মধ্যে লিপোপ্রোটিন আমরা দেখেছিলাম যে সেল ওয়ালের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এটা সেল মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকে না। সেল মেমব্রেনের মধ্যে আমরা গ্লাইকোপ্রোটিন প্রেজেন্ট আছে দেখেছিলাম, যেটা কি কার্বোহাইড্রেট আর প্রোটিন একসাথে জয়েন হয়ে এই গ্লাইকোপ্রোটিন তৈরি করে। এই গ্লাইকোপ্রোটিনটা প্লাজমা মেমব্রেনের ওপর প্রেজেন্ট থাকে। আচ্ছা, নেক্সট বলছে যে সার্কুলার ডিএনএ অকার্স ইন, মানে সিডিএনএ বা সার্কুলার ডিএনএ এদের মধ্যে কাদের কাছে প্রেজেন্ট থাকে। তোমরা চেষ্টা করতে পারো। ম্যাম ডি হবে। হ্যাঁ, ঠিক বলেছো, এটা ডি হবে। সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট থাকে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যেও প্রেজেন্ট থাকে। কারণ কি, এটা মনে করা হয় যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এন্ডোসিম্বায়োসিস পদ্ধতিতে ইউক্যারিওটিক সেলের মধ্যে এন্টার করেছিল। তাই জন্য এদের মধ্যে যে ডিএনএ প্রেজেন্ট আছে সেটা অনেকটা ব্যাকটেরিয়ার মতো ক্যারেক্টারিস্টিক শো করে, ঠিক আছে। তাহলে এখানে অপশন হবে ডি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমটা আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি। আগের দিন কিছুটা পার্ট এর স্টার্ট করা হয়েছিল। কি বলছে এখানে যে হোয়াইল ইচ, আচ্ছা এক সেকেন্ড। হুম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে এন্ডোমেমব্রেন সিস্টেম কি, এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কিছু কিছু অর্গানেলিকে, কিছু কিছু অর্গানেলি এর মধ্যে প্রেজেন্ট আছে। যেমন কি এর মধ্যে চারটে অর্গানেলি প্রেজেন্ট আছে, সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ্লাইকো গলগি বডি, তারপর হচ্ছে লাইসোজোম অ্যান্ড দেন হচ্ছে ভ্যাকিউল। এই চারটে অর্গানেলি মিলে এন্ডোমেমব্রেন সিস্টেম গঠিত। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে মেনলি সেই সব অর্গানেলিগুলো প্রেজেন্ট আছে যাদের ফাংশন কোঅর্ডিনেট করে, ঠিক আছে। এদের ফাংশন একে অপরের সাথে জড়িত, তাই এদেরকে একসাথে মিলে এন্ডোমেমব্রেন সিস্টেম তৈরি করা হয়েছে। এবার কোন কোন অর্গানেলি এই এন্ডোমেমব্রেন সিস্টেমের উপর পড়ে না সেগুলো দেখে নাও। যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম, এই অর্গানেলিগুলো এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয় যে কোন কোন অর্গানেলি নিয়ে এই এন্ডোমেমব্রেন সিস্টেম গঠিত, ঠিক আছে। তাই এই চারটে অর্গানেলি খুব ভালো করে মনে রাখবে। নেক্সট যেটা আছে, প্রথম পার্ট আছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম পার্ট। তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর দেখো এরকম ভাবে রাইবোজোম প্রেজেন্ট থাকে। এই রাইবোজোম গুলো কি করে, যে সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রেজেন্ট আছে সেই অ্যামিনো অ্যাসিড গুলো কালেক্ট করে তারা প্রোটিন সিনথেসিস করে। সেই প্রোটিন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে ইনসার্ট হয়ে যায়। ইনসার্ট হওয়ার পর সেখানে কিছুটা মডিফিকেশন হওয়ার পর সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এই যে ফোল্ডেড প্রোটিন তোমরা দেখছো, ফোল্ডেড প্রোটিন মানে প্রোটিনটা মডিফিকেশন হয়েছে কিছুটা,
দিয়ে তারপর সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসে, আর তারপর সেখান থেকে গলগি অ্যাপারচার্সে চলে যায়। এর যে বেসিক যে কনসেপ্টটা সেটা আগে আমি বলে দিই। আগের বার বলেছিলাম আগের দিন ক্লাসে, আজকে আবার একবার রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেল। সেলের মধ্যে কি প্রেজেন্ট থাকে? নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকে। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে পোর্স প্রেজেন্ট থাকে, মানে নিউক্লিয়ার যে মেমব্রেনটা সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথেই অ্যাটাচ হয়ে তৈরি হয় হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরকম ভাবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর সেখানে তৈরি হয় হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর কি প্রেজেন্ট থাকে? গলগি অ্যাপারচার্স প্রেজেন্ট থাকে। এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে গলগি অ্যাপারচার্স। ঠিক আছে, এবার এই যে নিউক্লিয়ার মেমব্রেনের ওপরে রাইবোজোম প্রেজেন্ট থাকে, আর নিউক্লিয়ার মেমব্রেনের ওপর রাইবোজোম প্রেজেন্ট থাকে, আর সেই মেমব্রেনই যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর কন্টিনিউ হয়, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপরও রাইবোজোম প্রেজেন্ট থাকে, যেটা কিনা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাট কিছুটা পরে গিয়ে সেই রাইবোজোমগুলো আর প্রেজেন্ট থাকে না, তখন সেটা হয়ে যায় হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, কেউ কিছু বললে? আচ্ছা, তুমি একটু মিউট করে দাও, হ্যাঁ, সাউন্ডটা। আচ্ছা সরি ম্যাম, এটা আমি করিনি, আমার মেয়ে করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম আমরা? যে রাইবোজোম প্রেজেন্ট থাকে এখানে। তো এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এখানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট থাকে। এবার রাইবোজোম দু রকম জায়গায় প্রেজেন্ট থাকে। একরকম রাইবোজোম হচ্ছে ফ্রি রাইবোজোম, যেটা কিনা সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকে। আরেক রকম রাইবোজোম হচ্ছে বাউন্ড রাইবোজোম, যেটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর নিউক্লিয়াসের ওপর প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই দু রকম রাইবোজোম থেকেই প্রোটিন সিনথেসিস হয়। এই দু রকম রাইবোজোম থেকেই প্রোটিন সিনথেসিস হয়, বাট সেই প্রোটিনগুলোর মধ্যে কিছু ডিফারেন্স থাকে। যেমন যেসব রাইবোজোম সাইটোপ্লাজমে প্রেজেন্ট আছে, মানে ফ্রি রাইবোজোম, সেখান থেকে যেসব প্রোটিনগুলো সিনথেসিস হয় সেই প্রোটিনগুলো এই সেলের ভেতরেই কাজ করে। আর যে সকল প্রোটিনগুলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, এইখানে মানে বাউন্ড রাইবোজোম থেকে তৈরি হয়, সেসব প্রোটিনগুলোর কাজ হচ্ছে সেলের বাইরে। তাদের কাজ হতে পারে এই মেমব্রেনের ওপর হতে পারে, মেমব্রেনের ওপরও তো অনেক প্রোটিন প্রেজেন্ট থাকে, তো সেই সব প্রোটিনগুলো মেমব্রেনের ওপর কাজ করতে পারে, বা ডিগ্রেড হওয়ার জন্য অন্য কোথাও চলে যেতে পারে, বা সেলের বাইরেও কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর যে রাইবোজোম আছে, সেই রাইবোজোম যেসব প্রোটিন সিনথেসিস করছে সেগুলো চলে যায় হচ্ছে এই লিউমেনের মধ্যে। আচ্ছা, তাহলে এই জায়গাটাকে একটু মার্ক করে দিই, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝে যে জায়গাটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে লিউমেন। আর এর বাইরে যে জায়গাটা প্রেজেন্ট থাকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের বাইরে, মানে যেটা কিনা সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটাকে বলা হচ্ছে এক্সট্রা লিউমিনার স্পেস। এটা আর কিছুই নয়, এটা কিন্তু এই সাইটোপ্লাজমকেই বলছে। ঠিক আছে, এবার এখানে কি বললাম, এখান থেকে যে প্রোটিনগুলো সিনথেসিস হলো সেগুলো এই ভেতরে এন্টার করে যায়। এন্টার করে কোথায়? লিউমেনের মধ্যে। লিউমেনের মধ্যে এন্টার করার পর তাদের কিছু মডিফিকেশন হয়। কিছু মডিফিকেশন হওয়ার পর সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গিয়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়। সেখান থেকে তারা ভেসিকেল ফর্ম করে। ভেসিকেল ফর্ম করে বাইরে এসে তারা গলগির সাথে ফিউজ হয়ে যায়। এটা হচ্ছে গলগি। এটা কি ছিল? গলগি ছিল।
এই গলগির সাথে ফিউজ হয়ে যায়, দেন গলগি থেকে আস্তে আস্তে সেটা ট্রান্সপোর্ট হতে হতে সামনের দিকে ট্রান্সপোর্ট হতে হতে তারা এখান থেকে আবার ভেসিকেল ফর্ম করে। ভেসিকেল ফর্ম করে পরে তাদের যে ফেট, মানে তারা তাদের যে জায়গায় তাদের কাজ আছে সেই জায়গায় চলে যায়। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তারা যেতে পারে। আচ্ছা, এইটাই এই কোন দিকে যাবে সেটাই আসছি একটু পরে। তার আগে জেনে নাও যে গলগির মধ্যে কিছু পার্ট থাকে। যে পার্টটা গলগির যে ফেসটা নিউক্লিয়াসের দিকে থাকে বা যে ফেসের সাথে এই ভেসিকেল গুলো ফিউজ হয় সেই ফেসকে বলা হয় হচ্ছে সিস। ঠিক আছে, আর এর অপোজিট দিকে যে ফেসটা থাকে তাকে বলা হয় হচ্ছে ট্রান্স। মানে গলগির যে পার্ট থেকে এই ভেসিকেল গুলো বাইরে বাইরে বেরায় সেই পার্টকে বলা হয় হচ্ছে ট্রান্স, আর যেই পার্টের সাথে এই ভেসিকেল গুলো ফিউজ হয় তাকে বলা হয় হচ্ছে সিস। একে সিস পার্টও বলা হয় বা ফর্মিং ফেসও বলতে পারো বা কনকেভ সাইডও বলতে পারো। সরি, এটা হচ্ছে কনভেক্স সাইড। আর এখানে ট্রান্স বলতে পারো বা একে ম্যাচুরিং ফেসও বলতে পারো। বা একে কি বলতে পারো, কনকেভ সাইডও বলতে পারো। এই সব নামগুলো মনে রাখবে, কারণ কি কোনটা থেকে কোশ্চেন তুলে দেবে তুমি বলতে পারো না। তাই যে সাইডে এই ভেসিকেল গুলো ফিউজ হচ্ছে বা যেই সাইডটা নিউক্লিয়াসের দিকে প্রেজেন্ট আছে তাকে বলা হয় হচ্ছে সিস বা ফর্মিং ফেস বা কনভেক্স সাইড। আর যে সাইড থেকে এই ভেসিকেল গুলো বাইরে বেরিয়ে যাচ্ছে সেই সাইডকে বলা হয় ট্রান্স বা ম্যাচুরিং ফেস বা কনকেভ সাইড। ঠিক আছে, এবার আমি বললাম যে এখান থেকে ভেসিকেল গুলো বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে আসার পর এই প্রোটিনগুলো বিভিন্ন দিকে যেতে পারে। এই প্রোটিনগুলোর কাজ যদি এই প্লাজমা মেমব্রেনের ওপরে হয় তাহলে তারা কি হয়, প্লাজমা মেমব্রেনের ওপর ফিউজ করে এখানে তাদের কাজ করতে পারে। এদের কাজ যদি সেলের বাইরে হয় তাহলে কি হয়, এরা সেলের বাইরে সিক্রেট হয়ে যায়। সিক্রেট হয়ে যাওয়ার পর যেখানে এদের কাজ সেখানে গিয়ে তাদের কাজটা করে, বা এদেরকে ডিগ্রেড করে দেওয়ারও অনেক সময় দরকার পড়ে। বিভিন্ন পার্টিকেল আছে যেগুলো ডিগ্রেড হয়ে যাওয়া দরকার পড়ে, তখন তারা কি হয়, এগুলো লাইসোজোমের সাথে গিয়ে পড়ে ফিউজ করে। এটা ভেসিকেল ছিল, ভেসিকেলটা গিয়ে ফিউজ করবে হচ্ছে লাইসোজোমের সাথে। এখানে লাইসোজোম আছে, তো লাইসোজোমের সাথে লাইসোজোমের মধ্যে ডিফারেন্ট এনজাইম প্রেজেন্ট আছে। এই লাইসোজোমের সাথে গিয়ে ফিউজ হয়ে পড়ে সেই প্রোটিনগুলো কি হবে, ডিগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে তিন দিকে যেতে পারে। এবার এখানে তোমরা মডিফিকেশন দেখলে প্রোটিনগুলোর কিছু কিছু মডিফিকেশন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে হয়, আবার কিছু কিছু মডিফিকেশন গলগি বডির মধ্যে হয়। এবার তোমাদের যদি জিজ্ঞেস করে যে মডিফিকেশন প্রোটিনের মডিফিকেশন ম্যাক্সিমাম কোথায় হয়, তা তোমরা লিখবে যে গলগি বডির মধ্যে হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও মডিফিকেশন হয়, বাট খুব কম পরিমাণে মডিফিকেশন হয়। ম্যাক্সিমাম যে মডিফিকেশনটা হয় সেটা হচ্ছে গলগি বডির মধ্যেই হয়। ঠিক আছে, এবার এদের মডিফিকেশন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। যেমন এটা যদি ইয়ার হয়, এই ইয়ারের মধ্যে যে মডিফিকেশনটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ও লিঙ্কড মডিফিকেশন, ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। এটাকে বলা হয় হচ্ছে ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। আচ্ছা, আর গলগির মধ্যে যে মডিফিকেশনটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। ঠিক আছে, তাহলে ইয়ারের মধ্যে যে মডিফিকেশনটা হলো সেটা হচ্ছে এন লিঙ্কড, আর গলগির মধ্যে যে মডিফিকেশনটা হলো সেটা হচ্ছে ও লিঙ্কড। এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পর ডিটেলসে ডিসকাস করব যে কি জিনিস এগুলো। ঠিক আছে, এতদূর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট দেখো, এগুলো আমরা আগের দিন পড়েছি, আজকে একটু বলে দিই আচ্ছা করে যে ইয়ার প্রথম আবিষ্কার হয়েছিল হচ্ছে 1945-এ। ঠিক আছে, এবার এটা হচ্ছে লার্জেস্ট সিঙ্গেল মেমব্রেন বাউন্ড ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে লার্জেস্ট সিঙ্গেল মেমব্রেন বাউন্ড ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। ইয়ারের ভেতরে যে পোর্শনটা প্রেজেন্ট থাকে সেটাকে ইয়ার লিউমেন বলা হয়। ইয়ার হচ্ছে
সাইটোস্কেলিটনের মধ্যেও একটা পার্ট। এটা মানে সেলের স্ট্রাকচার ফর্ম করতে বা সেলকে স্ট্রাকচারাল সাপোর্ট দিতেও হেল্প করে। কি বলছে দেখো, ইয়ার আর কনসিডার্স অ্যাজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ সাইটোস্কেলিটন অ্যালং উইথ মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। মানে এগুলোর মধ্যে ইয়ারও একটা পার্ট সাইটোস্কেলিটনের, ঠিক আছে, যেটা হচ্ছে সেলকে স্ট্রাকচারাল সাপোর্ট দিতে হেল্প করে। নেক্সট দেখো, ইয়ার কোথায় কোথায় পাওয়া যায় না সেটা মনে রাখবে। যে ইয়ার ম্যাচিউর এরিথ্রোসাইটে বা ম্যাচিউর আরবিসিতে পাওয়া যায় না। তোমাকে যদি কোশ্চেন আসে যে ইম্যাচিউর আরবিসিতে কি ইয়ার প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট থাকে, কিন্তু ম্যাচিউর আরবিসির মধ্যেই ইয়ার বা নিউক্লিয়াস বা অন্য কোনো অর্গানেলি প্রেজেন্ট থাকে না। তারপর হচ্ছে ওভা, দেন এমব্রায়োনিক সেল, প্রোক্যারিওটস, এদের মধ্যে ইয়ার প্রেজেন্ট থাকে না। এবার ইয়ার এর ফাংশন যেখানে যেখানে বেশি থাকে সেখানে ইয়ার সব থেকে বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। কি বলছে যে দ্য অ্যামাউন্ট অফ ইয়ার ভ্যারি ফ্রম সেল টু সেল অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ দ্য সেল। ইন স্পার্মাটোসাইট ইট ইজ রিপ্রেজেন্ট বাই ফিউ ভ্যাকুয়েলস অনলি। স্পার্মাটোসাইটে কিছু ভ্যাকুয়েলস প্রেজেন্ট থাকে, অ্যাডিপোজ টিস্যুতেও কিছু ফিউ ভ্যাকুয়েলস প্রেজেন্ট থাকে। এছাড়া লিভার, প্যানক্রিয়াটিক সেল, ফিব্রোব্লাস্ট এইসব জায়গাতে অনেক বেশি পরিমাণে ইয়ার প্রেজেন্ট থাকে। আর তোমরা জানো যে মাসেল সেলের মধ্যে যে ইয়ার প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, মাসেল সেলের ইয়ারকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। সেই ইয়ার মানে এই যে নর্মাল ইয়ার সেটাই অনেক রকম মডিফিকেশন হয়ে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে। ঠিক আছে, মাসেল সেলের ইয়ার কি বলছে দেখো, সাইটোপ্লাজমিক রেটিকুলাম ফাউন্ড ইন স্কেলিটন, কার্ডিয়াক মাসল আর হাইলি মডিফাইড ফর্ম অফ স্মুথ ইয়ার। স্মুথ ইয়ারের মধ্যে মাসেল সেলের মধ্যে কি হয়, অনেক বেশি পরিমাণে বিভিন্ন রকম ক্যালসিয়াম আয়ন থাকে। সেই ক্যালসিয়াম আয়ন কি করে, যে নিউরোট্রান্সমিটার সেইগুলোকে হেল্প করে বিভিন্ন রকম। তো সেই সেই জায়গাতে এই সাইটোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে। তারপর আসছে হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাজ রাইবোসোম এমবেডেড উইদিন ইটস স্ট্রাকচার হ্যাভিং রাফ অ্যাপিয়ারেন্স। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর রাইবোসোম প্রেজেন্ট থাকে, তাই জন্য এটা রাফ অ্যাপিয়ারেন্স দেয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর রাইবোসোম প্রেজেন্ট থাকে না, তাই এটা হচ্ছে স্মুথ অ্যাপিয়ারেন্স দেয়। নেক্সট এটা দেখো যে রাইবোসোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর যে রাইবোসোমটা প্রেজেন্ট থাকে, সেই রাইবোসোম প্রেজেন্ট থাকে কিভাবে, যে প্রোটিনের সাথে সে অ্যাটাচ হয়ে প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে রাইবোফোরিন। ঠিক আছে, কি বলছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রসেস রাফ ওয়াল বিকজ রাইবোসোম রিমেন অ্যাটাচ অন দ্য সারফেস উইথ দ্য হেল্প অফ রাইবোফোরিন। তো এই রাইবোসোমটা রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে এই ইয়ারের যে মেমব্রেন, এটা যদি ইয়ারের মেমব্রেন হয় তাহলে এই ইয়ার মেমব্রেনের ওপর এই রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে এই রাইবোসোম গুলো প্রেজেন্ট অ্যাটাচ থাকে। ঠিক আছে, এবার রাইবোফোরিন কি, রাইবোফোরিন আর ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন হুইচ আর লোকেটেড ইন দ্য মেমব্রেন অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর এই রাইবোপ্রোটিন প্রেজেন্ট থাকে, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর এই রাইবোসোম অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, রাইবোসোম নয়, সরি, ওই এই প্রোটিনটাই অ্যাবসেন্ট থাকে, তাই জন্য রাইবোসোমও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর প্রেজেন্ট থাকতে পারে না। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাজ থ্রি ডিফারেন্ট স্ট্রাকচার। আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছিলাম তার মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক হয়। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সিস্টার্নি, দেন ভেসিকেল, দেন হচ্ছে টিবিউলস। সিস্টার্নি গুলো দেখো, এই সিস্টার্নি গুলোর মধ্যে ওপরে রাইবোসোম অ্যাটাচ থাকে, এই রাইবোসোম গুলো অ্যাটাচ থাকে, এদের কোনো ব্রাঞ্চ স্ট্রাকচার হয় না। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টার্নি। দেন আসছে হচ্ছে টিবিউলস। টিবিউলস এর মধ্যে দেখো রাইবোসোম অ্যাটাচ থাকে না, এখানে কোনো রাইবোসোম প্রেজেন্ট নেই, কিন্তু এগুলোর দেখো ব্রাঞ্চ স্ট্রাকচার প্রেজেন্ট আছে, ব্রাঞ্চ ফর্মে আছে দেখো। তাহলে এখানে ব্রাঞ্চ প্রেজেন্ট থাকে না আর এখানে ব্রাঞ্চ প্রেজেন্ট থাকে। আর ভেসিকেল, ভেসিকেল গুলো তো হচ্ছে এই স্যাকের মতো স্ট্রাকচার গুলো, ঠিক আছে, এরকম রাউন্ড রাউন্ড শেপের হয়, সেগুলোকে ভেসিকেল বলা হয়। এখানে একটু ডিটেলসে লেখা আছে দেখো, সিস্টার্নি দে লুক লাইক লং ফ্ল্যাট স্যাক। তাহলে এগুলো লম্বা ফ্ল্যাট স্যাকের মতো। দেয়ার ডায়ামিটার ইজ ইউজুয়ালি 40 to 50 ন্যানোমিটার। দে অফেন কন্টেন রাইবোসোম। তাহলে এই সিস্টার্নির মধ্যে রাইবোসোম প্রেজেন্ট আছে। দেন আছে টিবিউল, দিজ আর স্পেশালাইজড ব্রাঞ্চ টিবিউল।
ঠিক আছে, টিবিউলস গুলো কি হয়, ব্রাঞ্চড হয়। They are connected to each other and form net like structure. এই ব্রাঞ্চ হওয়ার জন্য তারা নেট লাইক স্ট্রাকচার ফর্ম করে। দ্য ডায়ামিটার অফ দিস টিবিউল, ডায়ামিটার হচ্ছে 50 to 190 ন্যানোমিটার। দেয়ার নিউক্লিয়াস ইউজুয়ালি ডাজ নট কন্টেন রাইবোসোম, তাহলে তাদের তাদের হচ্ছে রাইবোসোম প্রেজেন্ট থাকে না তাদের মধ্যে। দেন আসছে হচ্ছে ভেসিকেল। দিস আর জেনারেলি ওভাল অর রাউন্ড অ্যান্ড মেমব্রেন বাউন্ড ক্যাভিটি। তাহলে এগুলো হচ্ছে ওভাল, রাউন্ড আর মেমব্রেন বাউন্ড হচ্ছে স্ট্রাকচার ভেসিকেল। তাদের ডায়ামিটার হচ্ছে 20 থেকে 250 ন্যানোমিটার। দে আর সামটাইমস ক্লাস্টার্ড ইন দ্য সাইটোপ্লাজম। দে আর স্পেশালি অবজার্ভ ইন প্যানক্রিয়াটিক সেল অ্যান্ড ভেসিকেলস আর কল্ড মাইক্রোজোম। ঠিক আছে, ভেসিকেলকে মাইক্রোজোম বলা হয়। এই মাইক্রোজোমের কথাতে আমি একটু পরে আসছি যে মাইক্রোজোম কেন বলা হয়। দেখো এবার যে এনজাইমস কি কি প্রেজেন্ট থাকে, ইয়ার এর মধ্যে যে এনজাইমস গুলো প্রেজেন্ট থাকে সেগুলো তোমরা মনে রাখতে পারো, যে এনএডিপিএইচ, সাইটোক্রোম সি রিডাকটেজ, এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইম ইয়ার এর মধ্যে প্রেজেন্ট থাকে। আচ্ছা মাইক্রোজোমটা দেখো, আচ্ছা মাইক্রোজোমের আগে আরেকটা কনসেপ্ট আছে যে তোমরা দেখলে যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো কি হয়, ডাইরেক্টলি নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। তো এটা মনে করা হয় যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়েছে। বাট আরেকটা থিওরিও আছে, সেখানে মনে করা হয় কি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়েছে। তাহলে এটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, আর এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, তাহলে দুটো দুটো থিওরি আছে। একটা থিওরি বলছে যে এই নিউক্লিয়ার মেমব্রেন থেকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়েছে। আরেকটা থিওরি বলছে যে না, এই প্লাজমা মেমব্রেন থেকে নিউক্লিয়ার এই ইয়ার এর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো, at present origin of ear is not clearly known. The most concerned hypothesis is that the ear is budded off from the nuclear envelope. তাহলে নিউক্লিয়ার এনভেলপ থেকে তৈরি হয়েছে বলছে। the ear the ear appears to arise from outer membrane of nuclear envelope by outfolding. মানে যদি যদি এই ইয়ার গুলো নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়, তাহলে তার বাইরের দিকে ফোল্ডিং হয়ে তৈরি করবে, সেটাকে বলছে হচ্ছে আউটফোল্ডিং। আর যদি প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়, যদি প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হয়, তাহলে হচ্ছে ভেতরের দিকে ফোল্ড হয়ে তৈরি হবে, সেটাকে বলছে হচ্ছে ইনফোল্ডিং। ঠিক আছে, এসিআর সিমস টু অ্যারাইজ ফ্রম আরইআর বাই ডিট্যাচমেন্ট অফ রাইবোসোম। এবার এটা মনে করা হয় যে আরইআর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোসোম ডিট্যাচ হওয়ার পর এসিআর তৈরি হয়েছে। আচ্ছা, নেক্সট আসছে মাইক্রোজোম কনসেপ্ট। মাইক্রোজোমে কি বলা হয়, যদি আমরা কোনো সেলকে হোমোজেনাইজ করি, মানে প্রথমে কোনো সেলকে ডিসরাপ্ট করলাম, সে ডিসরাপ্ট করার পর তাহলে কি হবে, সেলের ভেতরে যেসব অর্গানেলি গুলো থাকবে সেগুলো ভেঙে ভেঙে যেতে পারে। তখন কি হয়, এই যে ইয়ার, এই ইয়ার গুলো ভেঙে যায়। ঠিক আছে, এর মাঝ থেকে এরকম এরকম ভাবে এগুলো ডিট্যাচ হয়ে যায়। এরকম ভাবে ভেঙে যাওয়ার পর তারা কি হয়, তাদের মধ্যে একটা ক্যাপাসিটি আছে যে তারা নিজেরাই আবার রিসিল করতে পারে, আবার নিজেরাই এরকম ভাবে রিসিল করে যেতে পারে। তখন তারা ছোট ছোট এরকম ভেসিকেল লাইক স্ট্রাকচার ফর্ম করে, যেগুলোকে কিনা মাইক্রোজোম বলছে। কি বলছে দেখো এখানে, when cells are disturbed by homogenization, the ear breaks into fragment and reseals into small vesicles called microsome. মানে সেলকে যদি ডিস্টার্ব করে পরে হোমোজেনাইজ করা হয়, তাহলে সেগুলো কি হয়, তার এই ইয়ার গুলো ভেঙে গিয়ে ভেসিকেল, স্মল স্মল ভেসিকেল ফর্ম করবে। তোমরা দেখলে ভেসিকেল গুলোকে মাইক্রোজোম বলা হয়, সেই ভেসিকেল গুলোকেই বলছে যে স্মল স্মল ভেসিকেল ফর্ম করবে। এবার যে ইয়ার এর মধ্যে রাইবোজোম প্রেজেন্ট ছিল, সেই ইয়ার গুলো যে ভেসিকেল ফর্ম করবে তার উপরেও রাইবোজোম প্রেজেন্ট থাকবে। তখন সেই ভেসিকেল গুলোকে আমরা বলবো রাফ মাইক্রোজোম। আর যে ইয়ার গুলো এখানে দেখো, এই ইয়ার গুলোর উপরে কোনো রাইবোজোম প্রেজেন্ট নেই, এখানে বলছে স্মুথ ইয়ার। এই স্মুথ ইয়ার গুলো যখন ভেসিকেল ফর্ম করবে, তখন তার উপরও রাইবোজোম প্রেজেন্ট থাকবে না, তখন সেটাকে বলবো হচ্ছে স্মুথ মাইক্রোজোম। ঠিক আছে, এবার কি বলছে দেখো, হ্যাঁ, মাইক্রোজোম derived from rough ear have ribosome on the outer surface are called rough microsome. তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে রাইবোজোম গুলো তৈরি হয়েছে তাকে বলা হয় হচ্ছে রাফ মাইক্রোজোম। অ্যান্ড
অন দোজ ল্যাকিং রাইবোসোম আর স্মুথ মাইক্রোজোম। আর যেগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে তাকে বলা হয় হচ্ছে স্মুথ মাইক্রোজোম। এটা বোঝা গেছে? কারো কোনো প্রবলেম থাকলে বলবে, হ্যাঁ। এই মাইক্রোজোম নামটা মনে রাখবে, ঠিক আছে? মাইক্রোজোম থেকে অনেক সময় কোশ্চেন দেয়। কি বলছে দেখো, মাইক্রোজোম কনসিস্ট অফ হেটেরোজেনাস কালেকশন অফ সিমিলারিজ ভেসিকেল ফর্মড ফ্রম ER and Golgi complex. Microsomes are related to ER. Microsome are not found in intact cell. এবার ইনট্যাক্ট সেলের মধ্যে মাইক্রোজোম প্রেজেন্ট থাকবে না, কারণ কি সেখানে কি থাকে, ইআর প্রেজেন্ট থাকে। ইআর গুলোকে যদি মানে সেল ডিব্রিজ করা হয় তখন সেগুলো হচ্ছে কেটে কেটে যায় এবং তার ফলে এই মাইক্রোজোম গুলো তৈরি হয়। তাই জন্য এটা ইনট্যাক্ট সেলে প্রেজেন্ট থাকে না। ইফ সেলস আর ব্রোকেন আপ অ্যান্ড সেডিমেন্টেড বাই সেন্ট্রিফিউগেশন, the new structure formed in one of the fraction is microsome. আচ্ছা, সেলকে যদি ভেঙে দেওয়া হয় তারপর সেটাকে যদি সেডিমেন্টেশন করা হয় তখন সেখানে মাইক্রোজোমটা তৈরি হয়। নেক্সট আসছে হচ্ছে এনলিং গ্লাইকোসাইলেশন। যে তোমরা দেখলে, আচ্ছা গ্লাইকোসাইলেশন আসলে কি? গ্লাইকোসাইলেশন হচ্ছে যখন যখন কোনো প্রোটিনের সাথে অলিগোস্যাকারাইড অ্যাটাচ হয়ে যাবে তখন তাকে বলা হয় হচ্ছে গ্লাইকোসাইলেশন, ঠিক আছে? এবার প্রোটিনের সাথে এই যে অলিগোস্যাকারাইড এগুলো তো এমনি যে কোনো জায়গাতে অ্যাটাচ হতে পারে না, কোনো স্পেসিফিক জায়গাতেই অ্যাটাচ হবে। সেই স্পেসিফিক জায়গার ওপর ডিপেন্ড করে আমরা প্রোটিনকে এই গ্লাইকোসাইলেশনকে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এটাকে দুভাগে ভাগ করি, যেটা হচ্ছে এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন আর হচ্ছে ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন, ঠিক আছে? এটা হচ্ছে গ্লাইকোসাইলেশন বললাম। তাহলে গ্লাইকোসাইলেশন কি বললাম, যে কোনো প্রোটিনের সাথে, সেটা নয়, আচ্ছা, কোনো প্রোটিনের সাথে যদি অলিগোস্যাকারাইড অ্যাটাচ হয়, কোনো প্রোটিনের সাথে যদি অলিগোস্যাকারাইড এভাবে অ্যাটাচ হয়ে যায় তখন সেটা হচ্ছে সেই সেই জিনিসটাকে বলছে হচ্ছে গ্লাইকোসাইলেশন। এবার কোথায় অ্যাটাচ হচ্ছে তার উপর ডিপেন্ড করে একে এন লিঙ্কড আর ও লিঙ্কড দুই ভাগে ভাগ করা যায়। এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন হয় হচ্ছে ইআর এর মধ্যে আর ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন হয় হচ্ছে গলগির মধ্যে। এবার এন লিঙ্কড আর ও লিঙ্কড কেন বলছে? এই যে প্রোটিন, এই প্রোটিনগুলো মেনলি কি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে একদিকে কি থাকে, COOH থাকে আর এদিকে কি থাকে, NH3 থাকে। এবার যদি কোনো অলিগোস্যাকারাইড এই NH3 পার্টের সাথে অ্যাটাচ হয় তখন তাকে বলা হয় হচ্ছে এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন। আর যদি কোনো অ্যামিনো অ্যাসিড কি হয়, এই ও এর সাথে মানে হচ্ছে এই COOH এই পার্টের সাথে অ্যাটাচ হয় তখন তাকে বলা হয় হচ্ছে ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। আচ্ছা, এন লিঙ্কড গ্লাইকোসাইলেশনে কি বলছে দেখো, যে glycosylation is an important modification of eukaryotic protein because the added sugar residue are often used as molecular flag or recognized signal to other cells. মানে এই যে গ্লাইকোসাইলেশন, এই যে একটা প্রোটিন ছিল তার মধ্যে যে গ্লাইকোসাইলেশন হয়েছে সেটা কি হচ্ছে, যে মলিকুলার ফ্ল্যাগ বা রেকগনাইজেশন সিগন্যাল হিসেবে কাজ করে। মানে সেল সিগন্যালিং এ বিভিন্ন সেলকে আদার সেলকে সিগন্যাল দিতে কাজ করে। There are two types of protein glycosylation, N-linked আর হচ্ছে O-linked. N-linked glycosylation usually actually begins in the endoplasmic reticulum. তাহলে N-linked glycosylation হয় হচ্ছে ER এর মধ্যে, আর O-linked glycosylation does not occur until the polypeptide has been transported into Golgi apparatus. তাহলে O-linked glycosylation হয় হচ্ছে গলগির মধ্যে। এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে co-translation and হচ্ছে post translation। co-translation আর post translation কি জিনিস? আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ ম্যাম পাচ্ছি।
যেটা বলছিলাম সেটা আচ্ছা, আমার ভয়েস রিপিট হচ্ছে না? হ্যালো? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উম, কি বলছিলাম যেন, হ্যাঁ, এন লিঙ্কড আর ও লিঙ্কড। তো আমরা এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন পড়লাম হচ্ছে ইয়ারের মধ্যে হয়, আর ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন পড়লাম হচ্ছে গলগির মধ্যে হয়। ঠিক আছে, এবার এখানে যে আরেকটা পার্ট আসছে সেটা হচ্ছে কো ট্রান্সলেশন আর পোস্ট ট্রান্সলেশন। কো ট্রান্সলেশন হয় হচ্ছে এখানে, আর পোস্ট ট্রান্সলেশন হয় হচ্ছে এখানে। এটাকে বলা হয় হচ্ছে কো ট্রান্সলেশন মডিফিকেশন, এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন। কি বলছে যে আমরা কি দেখলাম, এখানে রাইবোজোম প্রেজেন্ট আছে, এই রাইবোজোম গুলোর প্রোটিন সিনথেসিস করছে, সেই প্রোটিনগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, ভেতরে ঢুকে যাওয়ার পর সেখানে কি এদের মডিফিকেশন হচ্ছে, মডিফিকেশন হচ্ছে মানে সেটা হচ্ছে গ্লাইকোসাইলেশন হচ্ছে। এবার যেহেতু এই ট্রান্সলেশন হওয়ার সাথে সাথেই এখানে মডিফিকেশনটা হচ্ছে, তাই জন্য একে আমরা পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন বলছি। সরি, পোস্ট নয়, সরি, কো ট্রান্সলেশন মডিফিকেশন বলছি। ঠিক আছে, কারণ কি এখানে কি হচ্ছে যে ট্রান্সলেশন হবার সাথে সাথেই মডিফিকেশন হচ্ছে। আর এখানে আমরা পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন বলছি কারণ কি ট্রান্সলেশন তো এখানে হয়েছে, তারপর সেটা ট্রান্সলেশন এখানে হয়েছে, তারপর সেটা আস্তে আস্তে ট্রাভেল করতে করতে ইয়ারে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গিয়ে পড়ে তারপর গলগির মধ্যে যখন ইনসার্ট হয়েছে, তখন সেখানে এই মডিফিকেশনটা হচ্ছে, তখন সেখানে এই মডিফিকেশনটা হচ্ছে। এতটা দেরিতে মডিফিকেশন হচ্ছে বলে একে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন বলছি। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হুম, তো এখানে কি বলছে যে therefore আচ্ছা কই, হ্যাঁ, therefore it is also the case that n-link glycosylation can usually bring as co-translation mechanism, whereas O-link glycosylation must be occur post translationally। ঠিক আছে, ও ট্রান্সলেশন হয় হচ্ছে, ও লিঙ্কড হয় হচ্ছে কো ট্রান্সলেশন অনুযায়ী, আর আর ও লিঙ্কড হয় হচ্ছে পোস্ট ট্রান্সলেশন। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে গ্লাইকোসাইলেশন হচ্ছে, এবার যদি প্রোটিনের সাথে যদি সুগার অ্যাড হয় তখন কি তৈরি হয়, গ্লাইকোপ্রোটিন। আর লিপিডের সাথে যদি সুগার অ্যাড হয় তখন তৈরি হয় হচ্ছে গ্লাইকোলিপিড। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। হচ্ছে এই যে এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন করালেন, হুম, এখান থেকে আমার কি ধরনের কোশ্চেন আসতে পারে নাকি? হ্যাঁ বলছি, এটা লিখে নিই তারপর বলছি, ঠিক আছে? হ্যাঁ ওকে ম্যাম। হ্যাঁ, তো এবার এখানে আমি কি বলছিলাম যে গ্লাইকোসাইলেশন যেটা হচ্ছে সেটা যদি প্রোটিনের সাথে যদি সুগার অ্যাড হয় সেটা তৈরি করে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে যদি সুগার অ্যাড হয় সেটা তৈরি করে হচ্ছে গ্লাইকোলিপিড। এই যে প্রোটিনের সাথে সুগার অ্যাড হয় এটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন। আর এই যে লিপিডের সাথে সুগার অ্যাড হয় এটাকে বলা হয় হচ্ছে
গ্লাইকোসাইডেশন অফ প্রোটিন। একটা হচ্ছে সাইলেশন আর একটা হচ্ছে সাইডেশন। এটা হচ্ছে সাইলেশন, এটা হচ্ছে সাইডেশন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা মাঝে মাঝে কনফিউজ করার জন্য কোশ্চেনে দিতে হয়। এটা মনে রাখা খুব ইজি, কোনো কঠিন নয়। যেমন হচ্ছে লিপিডের মধ্যে দেখো ডি প্রেজেন্ট আছে, সেই ডিটাই এই গ্লাইকোসাইডেশনের সাথে প্রেজেন্ট আছে। তাহলে যেখানে ডি প্রেজেন্ট আছে সেখানে লিপিডে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে এন লিঙ্কড ও লিঙ্ক থেকে কি কোশ্চেন আসে, কোশ্চেন এই জিনিসটাই আসে যে ধরো এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন বলে দিয়েছে, সেটা কোথায় হয়, গলগিতে হয় না ইয়ারে হয় না অন্য কোনো অর্গানেলির মধ্যে হয়। তো তোমাকে বলতে হবে যে ইয়ারের মধ্যে হয়। ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন কোথায় হয়, গলগিতে হয় না ইয়ারে হয় না কোথায় হয়। তারপর কো ট্রান্সলেশন মডিফিকেশন কোথায় হয়, এন লিঙ্কটে হয় না ও লিঙ্কটে হয়, এই জিনিসটা আসতে পারে। আরেকটা যেটা কোশ্চেন আসে যে প্রোটিন মডিফিকেশন সব থেকে বেশি কোথায় হয়, প্রোটিন মডিফিকেশন সব থেকে বেশি কিন্তু ইয়ারের ইয়ার নয় গলগির মধ্যে হয়। ঠিক আছে, ইয়ারের মধ্যেও হয় কিন্তু অত বেশি হয় না যত বেশি গলগির মধ্যে হয়। এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা ম্যাম, আপনি যে গ্লাইকোপ্রোটিন এখানে লিখলেন গ্লাইকোসাইডেশন অফ প্রোটিন, হুম। ঠিক আছে, তো সরি লিপিডের সরি সঙ্গে সরি সরি, সুগার এটা প্রোটিন হবে, এটা লিপিড হবে, খেয়াল করিনি আমি। কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, প্রোটিন কেন হয়, প্রোটিন তো নেই এখানে প্রেজেন্ট, এখানে হ্যাঁ, নেই, লিপিড। সেই জন্য আমি ভাবলাম যে হয়তো প্রোটিন হয়তো পরে হয়তো যোগ হবে হয়তো। না না না, এটা লিপিড হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ভালো করলে বলে দিলে, নাই তো পরেও আবার কনফিউশন হতো। না, এইটা তো বুঝতে আসতে পারে যে গ্লাইকোসাইলেশন কোন কোন দুটো হয় আর গ্লাইকোসাইডেশন কোন কোন দুটো হয় মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, চলো এন লিঙ্কড হলো। তারপর হচ্ছে ফাংশনস অফ গ্লাইকোসাইলেশন, এই গ্লাইকোসাইলেশন হয় কেন। এবার প্রোটিন মডিফিকেশন বা গ্লাইকোসাইলেশন হচ্ছে কেন, কারণ কি এতে কি হয়, প্রোটিনগুলো আগে তো ইম্যাচিউর ফেজে থাকে, সেগুলো আস্তে আস্তে ম্যাচিউর ম্যাচিউর হয়, যাতে কি হয় প্রোটিয়েজ আদার এনজাইমগুলো এগুলোকে ডিগ্রেড করতে না পারে। আর এগুলো প্রোটিন ট্যাগিংও বলা হয়। মানে প্রোটিনগুলো ধরো এখানে একটা প্রোটিন সিনথেসিস হয়েছে, সেটা কোনো একটা পার্টিকুলার জায়গায় তার কাজ আছে, যেখানে প্রোটিন তৈরি হচ্ছে সেখানেও তার কাজ নেই। এবার তাকে কোনো একটা জায়গায় ট্রাভেল করতে হবে। তো ট্রাভেল যে করবে সে কোন বেসিসে ট্রাভেল করবে, তার মধ্যে এই গ্লাইকোসাইলেশন এইসব জিনিস হয়ে থাকে বা অন্য কোনো মডিফিকেশন হয়ে থাকে, যার জন্য কি হয় এদেরকে ট্যাগ করা হয় যে কে কোথায় যাবে। এই যে ট্যাগ করার ভিত্তিতে তারা চলে যায় যেখানে তাদের দরকার। কারো দরকার যদি সেল মেমব্রেনের ওপরে হয় তাহলে সে সেল মেমব্রেনের ওপর যাবে, তাকে তাকে সেল মেমব্রেনের ওপর নিয়ে যাওয়া হবে। কারো যদি দরকার অন্য কোনো পার্টে হয় সেলের, সেখানে তাকে ট্রাভেল করে নিয়ে যাওয়া হবে। এগুলো হচ্ছে এর কাজ। কি বলছে দেখো, সাম প্রোটিনস রিকোয়ার এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন এন লিঙ্ক অলিগোস্যাকারাইড ইন অর্ডার টু ফোল্ড প্রপারলি ইন ইয়ার, মানে প্রপার ফোল্ড বা ম্যাচুরেশনের জন্য কাজে লাগে। তারপর হচ্ছে এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন কনফার্ম স্টেবিলিটি অন মেনি সিক্রেট গ্লাইকোপ্রোটিন, তাহলে স্টেবিলিটির জন্য যাতে প্রোটিয়েজ যে এনজাইম থাকে সেই সেই এনজাইম এই প্রোটিনকে ইজিলি ডিগ্রেড করতে না পারে। নেক্সট বলছে অলিগোস্যাকারাইড অন সার্টেন গ্লাইকোপ্রোটিন প্লে এ রোল ইন সেল সেল অ্যাডিশন, মানে সেল সেল অ্যাডিশনের জন্য এটা কাজ করে, সেল টু সেল অ্যাডিশন হতে এই অলিগোস্যাকারাইড গুলো কাজ করে। মানে কি হচ্ছে যে এটা যদি সেল হয়, সেল মেমব্রেনের ওপরও গ্লাইকোপ্রোটিন প্রেজেন্ট থাকে। তো এই গ্লাইকোপ্রোটিন গুলো কি হচ্ছে, সেলের ভেতরেই তো সিনথেসিস হয়, দেন এখানে গিয়ে পরে অ্যাড হয়ে যায়। তো এই যে গ্লাইকোপ্রোটিন গুলো পাশের যে সেল মানে অ্যাডহিশন মানে গ্লুর মতো কাজ করে, পাশের সেলের সাথে অ্যাডহিশন হতে কাজ করে। অলিগোস্যাকারাইড প্রেজেন্ট অন গ্লাইকোপ্রোটিন অলসো সার্ভস অ্যাজ অ্যান্টিজেন, তাহলে এগুলো অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। মানে এই সেলের ওপরে কি গ্লাইকোপ্রোটিন প্রেজেন্ট আছে তার ওপর ডিপেন্ড করে তাকে তার অ্যান্টিজেন প্রপার্টি হচ্ছে শো করে যে সে কি ধরনের অ্যান্টিজেন, সেটারও হচ্ছে কাজ করে। ফাংশনস অফ ইয়ার, আমরা ইয়ারের হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলছি ওটা ওটা আগে স্লাইডটা একবার যাওয়া যাবে? হ্যাঁ। এখানে ম্যাম ওই অলিগোস্যাকারাইড গ্লাইকোপ্রোটিনের অ্যান্টিজেন হিসাবে কাজ করে, তো আমাদের সেল মানে পুরো বডির জন্য নয় তো? না না, এখানে বলছে যে অলিগোস্যাকারাইড প্রেজেন্ট অন গ্লাইকোপ্রোটিন অলসো সার্ভস অ্যাজ অ্যান্টিজেন, মানে বডির জন্যই তো, মানে অ্যান্টিজেন তো বডির জন্যই কাজ করবে। এটা যদি হিউম্যান বডি হয়, তার মধ্যে ধরো বাইরে থেকে কোনো কোনো অর্গানিজম এসছে,
তো সেখানে যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে সেই অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে সেটা কাজ করবে, মানে তার মধ্যে কি অ্যান্টিজেন প্রেজেন্ট আছে সেটাকে চিনতে কাজ করে এই গ্লাইকোপ্রোটিন গুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর ঠিক দেখো আছে। যে ফাংশনস অফ ইয়ারে কি বলছে যে মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট তোমরা দেখলে সাইটোস্কেলিটনের একটা পার্ট হচ্ছে ইয়ার, তো এটা মেকানিক্যাল সাপোর্ট দেয়। দেন হচ্ছে সারফেস এরিয়া অফ কেমিক্যাল রিয়াকশন, এর উপরে অনেক কেমিক্যাল রিয়াকশনও হয়, তাই জন্য এটা সারফেস এরিয়া অফ কেমিক্যাল রিয়াকশন হিসেবেও কাজ করে। ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবেও এটা কাজ করতে পারে। তারপর হচ্ছে স্টোরেজ অ্যান্ড সিনথেসিস মলিকুল, বিভিন্ন মলিকুল স্টোরেজ অফ সিনথেসাইজ মলিকুল, বিভিন্ন যেসব মলিকুল সিনথেসিস হয় সেগুলো স্টোর করে। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে রাফ ইয়ার হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে, আর লিপিড সিনথেসিসে কাজ করে হচ্ছে স্মুথ ইয়ার। এই জিনিসটা মনে রাখবে যে রাফ ইয়ারের মধ্যে তো রাইবোজোম প্রেজেন্ট থাকে, তো এটা কি করে প্রোটিন সিনথেসিস করে। আর স্মুথ ইয়ারের মধ্যে হচ্ছে রাইবোজোম প্রেজেন্ট থাকে না, তো সে কি করে লিপিড সিনথেসিস করে। দেন আসে ডিটক্সিফিকেশন ব্যাপারটা আমি পরে বলছি, এটা মেনলি এই স্মুথ ইয়ার করে, এটা আরো ডিটেলসে পরে বলছি আমি। রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইন মাসেল, তো মাসেল সেলের মধ্যেও ইয়ার প্রেজেন্ট থাকে, তার মধ্যে ক্যালসিয়াম আয়ন স্টোর করা থাকে, সেই ক্যালসিয়াম আয়ন রিলিজ করতেও কাজ করে। সিক্রেশন অফ হরমোন, ডিফারেন্ট টাইপস অফ হরমোন সিক্রেশন করে যেগুলো সিনথেসিস হয় এই ইয়ারের মধ্যে। অরিজিন অফ সেল অর্গানেলি, বিভিন্ন সেল অর্গানেলিও তৈরি হয় এই ইয়ার থেকে, যেমন লাইসোজোম, ভ্যাকুল, এইসব জিনিসগুলো তৈরি হয়। এইসব জিনিসগুলো হচ্ছে ইয়ার থেকে তৈরি হয়, ভ্যাকুল তৈরি হয়। তো এগুলো হচ্ছে ইয়ারের কাজ। দেন যেটা আসছে যে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমরা পড়লাম মাসেল সেলের মধ্যে থাকে, সেটা হচ্ছে আসলে ইয়ার। তো এইগুলো কি করে, কন্ডাক্ট করে হচ্ছে ইন্টারসেলুলার ইম্পালস ইন মাসেল, মানে এদের মধ্যে ক্যালসিয়াম স্টোর থাকে, তো ইন্টারসেলুলার ইম্পালস জেনারেট করতে এইগুলো কাজ করে। এবার আমরা এক একটা ফাংশন আলাদাভাবে পড়বো। যেমন এখানে বলছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কি কাজ আছে। এটা মেন কাজ যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। কি বলছে এখানে, ইন দ্য লিউমেন অফ ইয়ার 5 প্রিন্সিপাল মডিফিকেশন অকর্স। আচ্ছা, এখানে 5টা প্রিন্সিপাল মডিফিকেশন হয়। কি কি হয় সেটা হচ্ছে, আচ্ছা এখানে মডিফিকেশন বলেছে, তাহলে এখানে এই একটাই কাজ বলা আছে যে প্রোটিন সিনথেসিস বাই রাইবোজোম অ্যাসোসিয়েটেড উইথ রাফ ইয়ার এন্টার্স ইনটু দ্য লিউমেন। তারপর ইন দ্য লিউমেন অফ রাফ ইয়ার 5 প্রিন্সিপাল মডিফিকেশন অফ প্রোটিনস অকওয়ার বিফোর দে রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। এবার কি কি মডিফিকেশন হয় রাফ ইয়ারের মধ্যে, সেই মডিফিকেশন গুলো দেখে নাও। যে ফার্স্টে আমরা দেখলাম যে এনলিং গ্লাইকোসাইলেশন হচ্ছে, অ্যাডিশন প্রসেসিং অফ কার্বোহাইড্রেট, ফরমেশন অফ ডাইসালফাইড বন্ড, মানে প্রোটিনগুলোর মধ্যে ডাইসালফাইড বন্ড ফরমেশন হয়, প্রপার ফোল্ডিং হয়, স্পেসিফিক প্রোটিওলাইটিক ক্লিভেজ, প্রোটিনগুলোর বিভিন্ন জায়গায় ক্লিভেজের দরকার পড়ে মডিফিকেশনের জন্য, সেই মডিফিকেশন ক্লিভেজটাও হয়। অ্যাসেম্বলি অফ প্রোটিন, বিভিন্ন প্রোটিনের একসাথে অ্যাসেম্বলিও হয়। তো এই ধরনের মডিফিকেশন রাফ ইয়ারের মধ্যে হয়। স্মুথ ইয়ারের মধ্যে কি বলছে যে এখানে লিপিড বায়োসিনথেসিস হয়। ঠিক আছে। তারপর বলছে ডিটক্সিফিকেশন হয়। ডিটক্সিফিকেশন বলতে কি বলছে যে ধরো এটা হচ্ছে সেল, এবার সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার ধরো তোমার ফিভার হয়েছে, দিয়ে তুমি কিছু মেডিসিন ইনটেক করেছো, এবার সেই মেডিসিনগুলোর পুরো পুরো সব পার্টটুকু তো তোমার দরকার পড়ে না, এর মধ্যে কিছু পার্ট থাকে যেটা টক্সিক থাকে, আর যেটা সেলের পক্ষে অতটা কাজ কাজ মানে হেল্পফুল নয়। তো সেটা কি হয়, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করে, দেন এখান থেকে বাইরে সেলের বাইরে বেরিয়ে যায়। তো এটাকে বলছে হচ্ছে ডিটক্সিফিকেশন করে। এবার যারা অনেক বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করে সেই সব মানুষের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণে ডেভেলপ হয়ে যায়, মানে অনেক বেশি পরিমাণে কাজ করে। ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এই যারা অ্যালকোহল কনজিউম করছে তাদের কি হয়, এগুলো অনেক বেশি পরিমাণে ডেভেলপ হয়ে যাওয়ার জন্য, হ্যাঁ এগুলো অনেক বেশি পরিমাণে ডেভেলপ হয়ে যাওয়ার জন্য তুমি ধরো কোনো মেডিসিন ইনটেক করলে, তো সেই মেডিসিনটা তোমার সেলের মধ্যে থাকা তো দরকার, মানে মিনিমাম কিছু টাইম থাকতে হবে, তাহলে তা না হলে কি হবে, সেই মেডিসিনটা কোনো কাজ করবে না। কিন্তু এখানে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণে ডেভেলপ হয়ে যাওয়ার জন্য এরা কি হয়, অনেক জলদি এই সেল থেকে বাইরে বেরিয়ে যায়। মানে যারা, তার মানে কি হলো, যারা অ্যালকোহল কনজিউম করে
তাদের এই মেডিসিন খুব কম পরিমাণে কাজ করে। কারণ কি সেখানে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণে ডেভেলপ থাকে আর তারা খুব তাড়াতাড়ি সেই মেডিসিনকে শরীরের বাইরে বার করে দেয়। নেক্সট আসছে হচ্ছে ক্যালসিয়াম রেগুলেশন। ক্যালসিয়াম রেগুলেশন ওই মাসেল সেলের মধ্যে যেটা হচ্ছে তোমরা পড়লে সেই ক্যালসিয়াম রেগুলেশনের কথা বলছে। মাসেল সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট থাকে, তার মধ্যে কি হয় ক্যালসিয়াম স্টোর করা থাকে যেগুলো বিভিন্ন নার্ভ ইম্পালসের কাজে হেল্প করে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গলগি বডিজ বা গলগি অ্যাপারেচার্স। তো গলগি বডি মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে সিক্রেশনে কাজ করে। বিভিন্ন জিনিস যেগুলো ইয়ারে সঞ্চিত মানে ইয়ারে তৈরি হলো সেগুলো পরে কি হয় গলগি বডির মধ্যে পাস হয়, দেন গলগি বডি থেকে সেগুলো বিভিন্ন জায়গায় সিক্রেট হয়। এবার গলগি বডির নামটা প্রথম এসেছিল হচ্ছে এই ক্যামিলো গলগি থেকে, তিনি আবিষ্কার করেছিলেন, তাই জন্য এই নাম এসছে ইন 1998। এবার কি বলছে যে আচ্ছা তিনি নার্ভাস সিস্টেমের মধ্যে এটা প্রথম দেখেছিলেন। দিস টার্ম গিভেন to group of flatted disc-like structure located does to the endoplasmic reticulum। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে যে ডিস্ক লাইক স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে গলগি বডি। দ্য গলগি অ্যাপারেচাস ইজ নোটিসেবল উইথ বোথ লাইট অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট অ্যান্ড ইলেকট্রন বোথ মাইক্রোস্কোপের মধ্যেই এই গলগি অ্যাপারেচাস দেখতে পাওয়া যায়। এবার এটা একটু মনে রাখবে যে ডিকটিওজোম Golgi complex in plant cell is usually called as dictyosome। প্লান্ট সেলের মধ্যে যে গলগি বডি প্রেজেন্ট থাকে তাকে ডিকটিওজোম বলা হয়। ঠিক আছে, এই নাম চয়ন করা হয়েছিল হচ্ছে প্যারেন্সিও, ঠিক আছে, 1910 এর মধ্যে। এবার গলগি অ্যাপারেচাস কোথায় কোথায় থাকে না সেটা হচ্ছে মেল গ্যামেটসে প্রেজেন্ট নেই, ব্রায়োফাইটস, টেইডোফাইটস, ম্যাচিওর সিড সেল, সাম ফাঙ্গাল সেল, ম্যাচিওর স্পার্ম, আরবিসি এগুলোর মধ্যে প্রেজেন্ট থাকে না, আর প্রোক্যারিওটস এর মধ্যেও প্রেজেন্ট থাকে না। আচ্ছা, এখানেও কিন্তু ম্যাচিওর আরবিসি, ঠিক আছে, মানে এখানে একসাথে লিখে দিয়েছে ম্যাচিওর স্পার্ম, ম্যাচিওর আরবিসি। ম্যাচিওর আরবিসির মধ্যেই কোনো অর্গানেলি প্রেজেন্ট নেই। এবার প্লান্ট আর অ্যানিমেলের যে গলগি বডি সেটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি বলছে যে দ্য নাম্বার অফ গলগি অ্যাপারেচার্স উইদিন সেল ইজ ভ্যারিয়েবল। বিভিন্ন সেলে বিভিন্ন অ্যামাউন্টে গলগি বডি প্রেজেন্ট থাকে। যেমন কি অ্যানিমেল সেলস টেন্ড টু হ্যাভ ফিউয়ার অ্যান্ড লার্জার গলগি অ্যাপারেচার্স। অ্যানিমেল সেলের মধ্যে যে গলগি অ্যাপারেচার প্রেজেন্ট থাকে সেগুলো হচ্ছে সংখ্যায় কম থাকে আর সাইজে অনেক বড় হয়। প্লান্ট সেলের মধ্যে যে গলগি অ্যাপারেচাস প্রেজেন্ট থাকে সেগুলো কি হয় সেভারাল হান্ড্রেড স্মলার ভার্সন, মানে অনেক বেশি পরিমাণে থাকে বাট অনেক ছোট ছোট প্রেজেন্ট থাকে। The number of compartments in any one Golgi apparatus is usually between 3 to 8। তাহলে নর্মালি 3টে থেকে 8টা গলগি অ্যাপারেচাস মানে এই গলগির যে কম্পার্টমেন্ট সেগুলো প্রেজেন্ট থাকে। The number of set of Golgi apertures in a cell can be as few as 1 and as many animal cell and many hundreds in some plant cell। মানে অ্যানিমেল সেলের মধ্যে এত কম প্রেজেন্ট থাকে যে একটাও প্রেজেন্ট থাকতে পারে, আর প্লান্ট সেলের মধ্যে এত বেশি প্রেজেন্ট থাকে যে হান্ড্রেডসও প্রেজেন্ট থাকতে পারে। নেক্সট যেটা আসছে যে স্পেশালাইজড সিক্রেটরি সেলস কন্টেন মোর সেট অফ গলগি অ্যাপারেচার্স দেন আদার্স। মানে যে সেলের মধ্যে গলগি অ্যাপারেচার্স বেশি দরকার পড়বে, যেখানে হচ্ছে বেশি পরিমাণে সিক্রেশনে দরকার হয়, সে সমস্ত জায়গাতে গলগি অ্যাপারেচার্স বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। এবার গলগির মধ্যেও কিছু কিছু ভাগ আছে, যেটা প্রথমে বললাম যে সিস ট্রান্স এরকম ভাবে ভাগ করা যায়। এবার এগুলোকে যদি নন বায়োলজিক্যাল টার্মে ভাগ করা যায় তাহলে কি হয়, ফার্স্টে বলছে হচ্ছে গুডস ইনওয়ার্ড, দেন মেন প্রসেসিং এরিয়া, দেন গুডস আউটওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে গলগি অ্যাপারেচার্স। আর এদিকে ধরো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট আছে। তো গুডস ইনওয়ার্ড বলতে কি বলছে, যে এই সিস সাইডটাকে বলছে, যেখানে কি হয় যে কোনো ভেসিকেল ফর্ম হয়ে
সেটা হচ্ছে এখানে গিয়ে হচ্ছে ফিউজ হয়, সেটাকে বলছে হচ্ছে গুডস ইনওয়ার্ড, মানে কোনো জিনিস ভেতরে প্রবেশ করছে। দেন হচ্ছে মেন প্রসেসিং এরিয়া, এইখানে মাঝে যে প্রসেসিং হচ্ছে, বিভিন্ন মডিফিকেশন হচ্ছে, গ্লাইকোসাইলেশন হচ্ছে, সেই জিনিসটাকে বলছে হচ্ছে মেন প্রসেসিং এরিয়া। তারপর গুডস আউটওয়ার্ডে কি বলছে, যে এই গলগি অ্যাপারেচার্স এখান থেকে এই ভেসিকেল গুলো মানে প্রোটিন গুলো ট্রাভেল করতে করতে এগিয়ে আসে, এগিয়ে আসার পর সেটা এই যে লাস্টের যে কম্পার্টমেন্ট থাকে সেখান থেকে আবার ভেসিকেল ফর্ম হয়ে বাইরে রিলিজ হয়ে যায়। এই যেখান থেকে রিলিজ হচ্ছে সেই কম্পার্টমেন্টটাকে বলা হয় হচ্ছে ট্রান্স বা গুডস আউটওয়ার্ড বলছে এখানে নন বায়োলজিক্যাল টার্মে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, যে সিস গলগি নেটওয়ার্ক গুডস ইনওয়ার্ড, অলসো কল্ড দ্য সিস গলগি রেটিকুলাম, it is the entry area of Golgi apertures, মানে যেখান থেকে এন্ট্রি হচ্ছে সেই জিনিস, সেই জায়গাটাকে বলছে হচ্ছে সিস গলগি অ্যাপারচার্স বা গুডস ইনওয়ার্ড। It follows the translational element which are smooth area of the ear that are also known as endoplasmic reticulum, Golgi intermediate compartment। তো এটা কি বলছে, এই যে মাঝে যে এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই যে গলগি অ্যাপারেচার্স, এর মাঝে যে ভেসিকেল গুলো ফর্ম হচ্ছে সেটাকেই বলছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট। দুটো নামই প্রেজেন্ট আছে, দেখো তোমরা নাম দেখেই বুঝতে পারবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, মানে ইয়ার আর গলগির মাঝে যে কম্পার্টমেন্ট গুলো ফর্ম হচ্ছে, যে ভেসিকেল গুলো ফর্ম হচ্ছে, সেটাকে বলছে হচ্ছে এই জিনিসটা। নেক্সট আসছে হচ্ছে গলগি স্ট্যাক, মেন প্রসেসিং এরিয়া, যেখানে মেনলি প্রসেসিংটা হয়। দিস সেকশন ইজ কম্পোজড অফ ভ্যারিয়েবল নাম্বার, টিপিক্যালি 3 to 6, of flatted sacs called cisternae. The cisternae of Golgi stack are divided into 3 working areas: cis cisternae, middle cisternae and trans cisternae। তাহলে এই মাঝে যে প্রসেসিং এরিয়া আছে সেটাকে আরো 3 ভাগে ভাগ করছে, সিস, মিডিল অ্যান্ড ট্রান্স। তারপর কি বলছে, ট্রান্স গলগি নেটওয়ার্ক, এটা কি হচ্ছে যে this section is directly connected to the trans cisternae and it is here that final reaction and sorting takes place। এটা হচ্ছে যে যেখানে ফাইনাল রিঅ্যাকশন অ্যান্ড সর্টিং হয়, যে জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে সেটা যে সর্টিং সেটা এই জায়গা থেকে হয়। The concentrated biomolecules are packed into sealed droplet or vesicles that form by budding off from the trans Golgi surface. The vesicles are then transported away for use in the cell and beyond। মানে এখানে কি বলছে যে এখান থেকে ভেসিকেল ফর্ম হওয়ার পর তারা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায়, যেখানে এই প্রোটিনগুলো দরকার আছে সেখানে সে ট্রান্সপোর্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে এটা দিয়েছে, এখানে মেনলি উল্টো ভাবে লেখা আছে, এর যে নিউক্লিয়াসটা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সেটা হচ্ছে এই সাইডে আছে। ঠিক আছে, তাই জন্য সিস যেটা আছে যেখান থেকে ভেসিকেল গুলো এন্টার করছে সেটা হচ্ছে এই সাইডে, সিস রিজিয়ন, দেন হচ্ছে মিডল রিজিয়ন এন্ড দেন হচ্ছে ট্রান্স রিজিয়ন। আচ্ছা, এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে ওয়ার্ডে। আচ্ছা, নেক্সট এটা আসছে যে there are 3 main designation of biochemicals released from the trans Golgi network: inside the cell to the lysosome, the plasma membrane, the outside of the cell। মানে এটা কিছুক্ষণ আগেই দেখলে যে কি হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ইয়ার, তারপর এখানে আসছে হচ্ছে এটা হচ্ছে গলগি। এই গলগি থেকে যে ভেসিকেল গুলো ফর্ম হচ্ছে সেটা 3 রকম ভাবে যেতে পারে। একরকম বলছে কি সেটা একদম বাইরে গিয়ে সেলের বাইরে সিক্রেট হয়ে যেতে পারে, এক্সোসাইটোসিস হয়ে যেতে পারে, বা সেটা কি হয় সেটা লাইসোসোমের সাথে গিয়ে ফিউজ হতে পারে, ফিউজ হয়ে সেটা হচ্ছে ডিগ্রেড হয়ে যেতে পারে। এই যে লাইসোসোমের সাথে ফিউজ হয়ে সে ভেতরে যে পার্টিকেলটা প্রেজেন্ট আছে তাকে ডিগ্রেড করে দিতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে এই পার্টিকেল গুলো এই প্লাজমা মেমব্রেনের উপরও দরকার হতে পারে, প্লাজমা মেমব্রেনের উপরও প্রোটিন প্রেজেন্ট আছে, তো তখন কি হয় এগুলো গিয়ে পড়ে প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যায় আর সেখানেই অ্যাটাচ হয়ে যায়।
এই 3 রকম ভাবে তাদের ট্রান্সপোর্ট হতে পারে। এই 3টে ট্রান্সপোর্ট। The each case, the designation is clearly linked to function. All biomolecule transported away from the trans-Golgi network have labeled and barcodes built into them. কি বলছে যে কোথায় ট্রান্সপোর্ট হবে সেটা টোটালি ডিপেন্ড করবে যে কি কাজ সেই প্রোটিনটা তার উপর। এবার ট্রান্সপোর্ট হওয়ার জন্য তাকে লেবেল বা বারকোড ট্যাগ করে দেওয়া হয়। মানে এখানে যদি প্রোটিন হয় এর সাথে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, সেখানে সেই ট্যাগটার মধ্যে লেখা থাকে যে সে কোথায় যাবে, ঠিক আছে। তারপর সেই ট্যাগটাকে ধরে পড়ে তাকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ফাংশনস অফ গলগি কমপ্লেক্সে কি বলছে যে এদের মেন ফাংশন হচ্ছে সিক্রেশন। Although the Golgi apertures is involved many different cellular process, its principal function in many cells is in secretion. Golgi also plays an important role in synthesis of peptidoglycan. তো peptidoglycan synthesis করতেও হেল্প করে, which are molecules present in the extracellular matrix of animals. দেন আসছে হচ্ছে আরেকজন ফাংশনগুলো, সেটা হচ্ছে modifying, sorting, প্যাকেজিং অফ প্রোটিনস অ্যান্ড অফার সিক্রেশন। তোমরা দেখলে যে বিভিন্ন মডিফিকেশন হচ্ছে, সেগুলো প্যাকেজিং, সর্টিং এইসব জিনিসগুলো হয়। ইট ইজ অলসো ইনভলভ ইন দ্য ট্রান্সপোর্ট অফ লিপিড সারাউন্ডিং দ্য মেমব্রেন। তাহলে ট্রান্সপোর্ট অফ লিপিড ট্রান্সপোর্ট করতেও হেল্প করে। তারপরে বলছে যে এটা লাইসোজোম ক্রিয়েশন করে, মানে এই গলগি অ্যাপারচার্স থেকে লাইসোজোম তৈরি হয়। The specialist secretory cell, the Golgi complex, is responsible for sorting and packaging of such well-known items as insulin, digestive enzyme, pectin. মানে বিভিন্ন সিক্রেটরি সেলের মধ্যে গলগি অ্যাপারচারাসের কাজ বেশি থাকে, যেমন সেগুলো কি বিভিন্ন সিক্রেশন মানে ইনসুলিন, ডাইজেস্টিভ এনজাইম, পেকটিন এসব সিক্রেশনে হেল্প করে। এখানেও O-link গ্লাইকোসাইলেশনের কথাটা বলা আছে যে O-link glycosylation of secreted and membrane-bound protein as a post-translation event that takes place in cis-Golgi compartment after N-glycosylation and folding of the protein. মানে N-glycosylation হবার পর cis-Golgi apparatusে কি হয়, O-glycosylation হয়, যেটা কি হয় post-translational event। এবার এখানে O-link glycosylation দেখো কি বলছে, glycosylation is very common modification of protein and lipid and most glycosylation reaction occurs in Golgi। তাহলে কি বললাম যে মোস্ট প্রোটিনের মডিফিকেশন কিন্তু গলগির মধ্যে হয়। তাহলে এটা মনে রাখবে যে গলগি আর ইয়ারের মধ্যে মোস্ট মডিফিকেশন গলগির মধ্যে হয়। Although the transfer of initial sugar to glycoprotein or glycolipid occurs in ER on the membrane, the subsequent addition of the many different sugar that আচ্ছা ওই জিনিসটাই বলছে যে ইয়ারের মধ্যে হয় মডিফিকেশন, বাট বেশি হয় হচ্ছে গলগির মধ্যে। এবার এখানে কিছু ডিফারেন্স দেখে নাও O-link গ্লাইকোসাইলেশন অ্যান্ড N-link গ্লাইকোসাইলেশনের মধ্যে। N-link গ্লাইকোসাইলেশন হয় হচ্ছে ফার্স্ট অফ অল ইয়ারের মধ্যে হয়, আর এটা হয় হচ্ছে গলগির মধ্যে O-link গ্লাইকোসাইলেশন। N-link গ্লাইকোসাইলেশন হচ্ছে কো ট্রান্সলেশনালি হয়, আর O-link গ্লাইকোসাইলেশন পোস্ট ট্রান্সলেশনালি। N-link glycosylation inhibited by tunicamycin. Tunicamycin হচ্ছে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক N-link গ্লাইকোসাইলেশনকে ইনহিবিট করতে পারে, বাট O-link গ্লাইকোসাইলেশনকে ইনহিবিট করতে পারে না। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে গ্লাইকোসাইলেশন তো বললাম, কিন্তু কোন কোন অ্যামিনো অ্যাসিডের মধ্যে বেশি পরিমাণে হয় সেটা বলা হয়নি। কি বলছে এখানে যে মেন যেটা আসি সেটা হচ্ছে অ্যাসপারাজিন। অ্যাসপারাজিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে O-link গ্লাইকোসাইলেশন হয়, মানে এটা হচ্ছে প্রোটিনে ধরো এখানে এটা হচ্ছে এখানে হচ্ছে গ্লাইকোসাইলেশন হবে N-linked। তো এখানে যদি অ্যাসপারাজিন প্রেজেন্ট থাকে অ্যামিনো অ্যাসিড, তাহলে সেই গ্লাইকোসাইলেশনে সুবিধা হবে। আর এটা ধরো প্রোটিন, আর এটা ধরো ও সাইডটা, এখানে যেসব অ্যামিনো অ্যাসিড থাকতে হবে সেটা হচ্ছে সেরিন আর থিওরিন। এই অ্যামিনো অ্যাসিডগুলো থাকলে সেখানে গ্লাইকোসাইলেশনে O-link গ্লাইকোসাইলেশন হবে। কি বলছে দেখো, N-link glycosylation is the attachment of an oligosaccharide
a carbohydrate consisting of several sugar molecules, sometimes also referred to as glycan, to a nitrogen atom, the amide nitrogen of an asparagine residue of a protein in a process called N-link glycosylation. তো N-link glycosylation এ অলিগোস্যাকারাইড গুলো যেখানে যেই প্রোটিনের সাথে অ্যাড হয় সেই প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে হচ্ছে অ্যাসপারাজিন, ঠিক আছে। আর O-link glycosylation is the attachment of sugar molecule to the oxygen atom of serine or thiourine residue in a protein. তাহলে O-link glycosylation হয় কোথায়? যেখানে সেরিন অ্যান্ড থিওরিন অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকে। এখানে এই জিনিসটাই বলছে, তোমরা এখানে অ্যানিমেশনটাও দেখতে পারো যে এখানে প্রোটিন যেটা সিনথেসিস হয়েছে সেটা কি হয়েছে, এখানে ভ্যাকুয়াল ফর্ম হয়েছে, দিয়ে গলগি বডির মধ্যে ফিউজ হয়েছে, ফিউজ হওয়ার পর সেটা গলগি বডির বাইরে বেরিয়ে পড়েও আবার ভেতরে এন্টার করতে পারে, অথবা এটা কি হয় এখানে লিঙ্ক থাকে, সেই লিঙ্কের থ্রুতেও এরা সামনের দিকে মানে সিস থেকে ট্রান্সের দিকে এগিয়ে আসতে পারে। তারপর তারা কি হয় এরকম ভাবে ভেসিকেল ফর্ম করে সেলের বাইরে বেরিয়ে যায়। এখানে এই জিনিসটা দেখিয়েছে, দেখো এখানে রাইবোসোম প্রেজেন্ট আছে, এগুলো হচ্ছে রাইবোসোম। এই রাইবোসোম গুলো কি করছে, প্রোটিন সিনথেসিস করছে। প্রোটিন সিনথেসিস করার পর সেই প্রোটিন গুলো এই ইআর এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার পর বিভিন্ন মডিফিকেশন হওয়ার পর সেগুলো ভেসিকেল ফর্ম হয়ে কি হচ্ছে গলগি বডির যে সিস পার্ট, সেই সিস পার্টের মধ্যে প্রথম এন্টার করছে, এন্টার করার পর সেগুলো আবার সামনের দিকে এগিয়ে আসছে, এগিয়ে আসার পর ট্রান্স পার্ট দিয়ে আবার ভেসিকেল ফর্ম করে সেটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, যেখানে তার ডেস্টিনেশন সেখানে সে চলে যাবে। এখানে এক্সোসাইটোসিস পদ্ধতিটা দেখানো আছে। আচ্ছা, লাইসোজোমের ব্যাপারটাও দেখানো আছে, না এটা লাইসোজোম তৈরি হয়েছে দেখাচ্ছে। এখানে কি বলছে যে এখানে এক্সোসাইটোসিস হচ্ছে, আর আমরা আরো তিনটে প্রসেস দেখলাম কি, যেখানে এই মেমব্রেনের মধ্যেও অ্যাটাচ হতে পারে বা এটা গিয়ে লাইসোজোমের সাথেও ফিউজ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস কি দেখলাম যে গলগি অ্যাপারচার্স থেকে এই লাইসোজোম তৈরি হয়েছে, এই লাইসোজোম তৈরি হওয়াটা এখানে দেখাচ্ছে, যে এখানে একটা ভেসিকেল ফর্ম হয়ে আস্তে আস্তে লাইসোজোমে পরিণত হয়েছে। এর মধ্যে বিভিন্ন এনজাইম স্টোর থাকে, দিয়ে তারপর লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম এরকম ভাবে কনভার্ট হয়। আচ্ছা, এখানেও সেম প্রসেসই দেখাচ্ছে, তোমরা দেখে নেবে এটা। নেক্সট আসছি হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কি বলছে যে লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, এর মধ্যে বিভিন্ন এনজাইমস ফিল থাকে, বেসিক্যালি এর মধ্যে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম ফিল থাকে, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। হুম, তো এখানে বেসিক্যালি ডাইজেস্টিভ এনজাইম ফিল থাকে। তো এইগুলো কি করে, সেলের ভেতরে যেসব জিনিসের ডাইজেস্ট করে দেওয়া বা ডিগ্রেড করে দেওয়া দরকার পড়ে সেসব জিনিসকে ডিগ্রেড করে দেয়। একে আরেকটা কি বলে, সুসাইডাল ব্যাগও বলা হয়, কারণ কি সে নিজের সেলকেও ডিগ্রেড করে দেয়। এই যে যদি মেমব্রেনটা এটা যদি লিক করে বাইরের এনজাইমগুলো যদি বাইরে চলে আসে সেলের মধ্যে, তাহলে কি করবে, সেলকেও ডাইজেস্ট করে দেবে। যেসব সেল ওল্ড সেল হয়ে গেছে বা ঠিকভাবে ফাংশন করছে না সেই সব সেলকে ডিগ্রেড করার কাজ হচ্ছে এই লাইসোজোম করে। কি বলছে দেখো, যে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি প্রেজেন্ট ইন অ্যানিমাল সেলস, দিস সিঙ্গেল মেমব্রেন ইজ রিকোয়ার্ড ইন কম্পোজিশন। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি। লাইসোজোম কন্টেন ডাইজেস্টিভ এনজাইম, বেসিক্যালি হাইড্রোলাইটিক এনজাইম লাইসোজাইম থাকে। আচ্ছা, লাইসোজোমের সাথে আরেকটা অর্গানেলির খুব মিল আছে, সেটা হচ্ছে পারঅক্সিজোম। পারঅক্সিজোমও কিন্তু মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, বাট এর মধ্যে যে এনজাইম গুলো প্রেজেন্ট থাকে সেগুলো কিন্তু লাইসোজোমের এনজাইমের থেকে আলাদা। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আর এদের ফাংশন গুলোও তাই জন্য আলাদা। তো এবার কি বলছে, দে আর ফাউন্ড ইন অ্যানিমাল সেলস while a plant cell same role is performed by vacuoles। তো মেনলি অ্যানিমাল সেলের মধ্যেই এই লাইসোজোম পাওয়া যায়। তারপর কি বলছে যে যেসব সেলের মধ্যে এনজাইমেটিক রিয়াকশন অনেক বেশি পরিমাণে হয়
সেখানে অনেক বেশি পরিমাণে লাইসোজোম থাকে, যেমন কি লিভার সেল, প্যানক্রিয়াটিক সেল, কিডনি সেল, স্প্লিন, তারপর হচ্ছে লিউকোসাইট, তারপর হচ্ছে ম্যাক্রোফাজ, এসব জায়গাগুলোতে থাকে। এবার এই লাইসোজোমের ওপরে পাম্প প্রেজেন্ট থাকে। এই পাম্পে করে কি হয়, বাইরে থেকে H+ আয়ন ভেতরে প্রবেশ করে। এই H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য লাইসোজোমের ভেতরটা কি হবে, অ্যাসিডিক হবে। তাহলে এর ভেতরে যেসব এনজাইমগুলো প্রেজেন্ট থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করবে। The lysosomal membrane also harbor a proton pump that utilize the energy from ATP hydrolysis to pump H+ into the lumen. তাহলে এর মধ্যে বিভিন্ন কি বলে প্রোটিন প্রেজেন্ট থাকে, যেগুলো কি প্রোটন পাম্প হিসেবে কাজ করে, যেগুলো কি বাইরে থেকে হাইড্রোজেনকে H+ কে ভেতরে এন্টার করে। দে আর ক্রিয়েটিং দ্য অ্যাসিডিক পিএইচ ইন দ্য লাইসোসোম। এর জন্য কি হয়, অ্যাসিডিক পিএইচ ক্রিয়েট হয়। The primary function of lysosome is degradation of extra and intracellular material. তাহলে লাইসোজোম কি করে, এক্সট্রা অ্যান্ড ইন্ট্রাসেলুলার দুরকম মেটেরিয়ালকেই ডাইজেস্ট করতে পারে। মানে সেলের ভেতরে যেসব জিনিস আছে সেসব জিনিসকেও ডাইজেস্ট করবে, আবার সেল থেকে বাইরেও যদি কোনো জিনিস আসে, মানে বাইরে থেকে মানে হচ্ছে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট থেকে যদি কোনো জিনিস আসে, তাহলে সেটাকেও হচ্ছে ডাইজেস্ট করবে হচ্ছে এই লাইসোজোম। এর মধ্যে প্রায় 40 ভেরিয়াস এনজাইম প্রেজেন্ট থাকে, যেগুলো কি মেনলি প্রোটিয়েজ, মানে সে প্রোটিয়েজ ডাইজেস্ট করবে, লাইপেজ ডাইজেস্ট করবে হচ্ছে লিপিড, অ্যামাইলেজ ডাইজেস্ট করবে হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে নিউক্লিয়েজ, সেটা ডাইজেস্ট করবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মানে সব কিছুরই ডাইজেস্ট করার এনজাইম লাইসোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে। এখানে বিভিন্ন এনজাইমসের লিস্ট দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, তাদের যে কাজ সেগুলোও দেওয়া আছে। নেক্সট এটা আসছে যে লাইসোজোমের উৎপত্তি কোথা থেকে হয়েছে। লাইসোজোম আর ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড বার্ডেড ইনটু দ্য সাইটোপ্লাজম বাই গলগি অ্যাপারেচার্স। মানে গলগি অ্যাপারেচার্স থেকে লাইসোজোমে তৈরি হয়েছে। তোমরা ওই ইমেজে দেখলে, একটা ফটোর মধ্যে দেখতে পেলে যে এটা হয়েছে বাই এনজাইমস ইন ইট। মানে গলগি অ্যাপারেচার্স থেকে ভেসিকেল ফর্ম হয়ে তার মধ্যে এনজাইম প্রেজেন্ট হয়ে সেখানে হচ্ছে লাইসোজোম তৈরি করবে। এবার যে এনজাইমস গুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। The enzymes that are within lysosome are made up in the rough endoplasmic reticulum, which are then delivered to the Golgi apparatus via transport vesicle. মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সেই এনজাইমস গুলো তৈরি হবে, মানে সেই প্রোটিনগুলো তৈরি হবে, সেখানে মডিফাই হবে, তারপর সে গলগি বডিতে প্রবেশ করবে, গলগি বডি থেকে তারপর সে লাইসোজোমের মধ্যে ইনসার্ট করবে। আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলছে যে লাইসোজোম ফ্যাগোসাইটোসিস অ্যান্ড অটোফ্যাগি দুটোই করে। এবার এইগুলো বলতে কি বলছে, এখানে আমি লিখিয়ে দিচ্ছি আগে। বিভিন্ন টাইপসের লাইসোজোম হয়, যেমন হচ্ছে প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, এরকম ভাবে বিভিন্ন টাইপের লাইসোজোম হয়, টারশিয়ারি লাইসোজোমও হয়। আচ্ছা, এখন প্রাইমারি আর সেকেন্ডারিটাই দেখো। প্রাইমারি লাইসোজোম কি হয়, যেসব লাইসোজোম গুলো নতুন নতুন তৈরি হয়েছে, মানে সদ্য উৎপন্ন লাইসোজোমকে প্রাইমারি লাইসোজোম বলা হয়। সেই লাইসোজোম গুলো এখনো ডাইজেস্ট করা শুরু হয়নি, ঠিক আছে, তার মধ্যে নতুন নতুন এনজাইম গুলো সিনথেসিস হয়েছে, ঠিক আছে। আর সেকেন্ডারি লাইসোজোম কোনগুলো, যেগুলো ডাইজেস্ট করা শুরু করে দিয়েছে, সেই সব লাইসোজোমকে সেকেন্ডারি লাইসোজোম বলা হয়। সেকেন্ডারি লাইসোজোমের ডিফারেন্ট ভাগ আছে, যেমন হচ্ছে কি অটোফ্যাজিক ভ্যাকুলস, অটোফ্যাজিক ভ্যাকুলস, এর আরো নাম আছে, যেমন একে বলা হয় হচ্ছে অটোফ্যাগোজোম।
এছাড়া আছে হচ্ছে হেটেরোফ্যাজিক ভ্যাকুয়ালস। একে হেটেরোফ্যাগোসোমও বলা হয়। একে ফ্যাগোসোমও বলা হয়। এদের কাজের উপর ডিপেন্ড করে এদেরকে এরকম ভাবে ভাগ করা হয়েছে। এবার এখানে দেখো একটা লাইন আছে, একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে অটো। এই অটো ওয়ার্ডটা যেখানে দেখবে সেখানে লাইসোজোমের ক্ষেত্রে সেখানে কি হবে, লাইসোজোম তার নিজের কোষের মধ্যেই ডিফারেন্ট জিনিসকে সে এনগালফ করবে। এটা যদি লাইসোজোম হয় তাহলে সেলের ভেতরে ধরো কোনো কোষ অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াকে ডিস্ট্রয় করবে হচ্ছে এই লাইসোজোম। মানে কোষের ভেতরেই ডিফারেন্ট মেটেরিয়ালসকে, কোনো প্রোটিন থাকলে সেই প্রোটিনকে ডিস্ট্রয় করবে, কোষের নিজের নিজের যে পার্ট সেই পার্টকে ডিস্ট্রয় করবে। এবার হেটেরো হেটেরো যেখানে থাকবে সেখানে বুঝবে যে এখানে হচ্ছে এটা একটা সেল, এই সেলে বাইরে থেকে কিছু আনা হয়েছে, কিছু এন্টার করা হয়েছে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে, কিছু এসছে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা কিছু ধরো এনগালফ করা হয়েছে। তখন সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে বা অন্য কোনো মেটেরিয়ালকে ডিগ্রেড করবে যখন লাইসোজোম, তখন তাকে বলা হয় হচ্ছে হেটেরোফ্যাজিক ভ্যাকুয়ালস বা হেটেরোফ্যাগোজোম বা ফ্যাগোজোম বলা হয়। ফ্যাগোজোম কেন বলা হয়, যখন এটা এনগালফ করে তখন সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখাচ্ছি যে কি বলছে যে হ্যাঁ, এখানে দেখো এখানে লাইসোজোম প্রেজেন্ট আছে। এই লাইসোজোম কি করছে, যখন পিনোসাইটোসিস পদ্ধতিতে বাইরে থেকে দুই রকম এন্ডোসাইটোসিস হয়, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিসে কি হয়, যে বাইরে থেকে কোনো লিকুইড মেটেরিয়ালকে সে ইনসার্ট করবে, ইনসার্ট করার পর সেল এনগালফ করবে, এনগালফ করার পর সেটা লাইসোজোমের কাছে গিয়ে ডিগ্রেড হবে। আর ফ্যাগোসাইটোসিসে কি হয়, যে কোনো সলিড পার্টিকেল, এখানে একটা ব্যাকটেরিয়ার মতো পার্টিকেলকে দেখিয়েছে, যে কোনো সলিড পার্টিকেলকে বাইরে থেকে এনগালফ করবে, এনগালফ করার পর সেটা ফ্যাগোজোম তৈরি করবে, দিয়ে এই ফ্যাগোজোমকে লাইসোজোম ডিগ্রেড করবে। যখন এই বাইরে থেকে আনা পার্টিকেলকে ডিগ্রেড করবে তখন তাকে হেটেরোফ্যাজিক ভ্যাকুয়ালস বা হেটেরোফ্যাগোজোম বলবে। এবার সেলের ভেতরেও ডিফারেন্ট কোষ অঙ্গাণু থাকতে পারে বা কোনো প্রোটিন থাকতে পারে যেগুলোকে ডিগ্রেড করা দরকার পড়বে। কোনো মাইটোকন্ড্রিয়া, ধরি এটা কোনো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ারা ঠিকঠাক কাজ করে না বা এর এজ হয়ে গেছে তো একে ডিস্ট্রয় করা দরকার পড়বে, তখন এর চারপাশে একটা ভেসিকেল মতো স্ট্রাকচার ফর্ম হবে, দিয়ে সেটা লাইসোজোমের কাছে গিয়ে ডিগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, যখন সেল নিজেই তার জিনিসকে ডিগ্রেড করবে তখন তাকে বলছে হচ্ছে অটোফ্যাজিক ভ্যাকুয়ালস বা অটোফ্যাগোজোম। ঠিক আছে, এখানে দেখো কি বলছে যে হেটেরোফ্যাজিক ভ্যাকুয়ালস বা হেটেরোফ্যাগোজোম বা ফ্যাগোলাইসোজোম। আচ্ছা এখানে ফ্যাগোলাইসোজোমের বদলে ফ্যাগোজোম লিখে দিয়েছি মনে হয়, ফ্যাগোলাইসোজোম হবে। ফ্যাগোলাইসোজোম কেন, এখানে এই যে ভেতরে এন্টার করলো এটাকে ফ্যাগোজোম বলা হয়, এর সাথে যখন লাইসোজোম ফিউজ হয় তখন তাকে ফ্যাগোলাইসোজোম বলা হয়। আচ্ছা, নেক্সট কি বলছে যে দে আর ফর্মড বাই দ্য ফিউশন অফ প্রাইমারি লাইসোজোম উইথ সাইটোপ্লাজমিক ভ্যাকুয়ালস containing extracellular substance brought into the cell by any of the variety of endocytosis process। মানে যে কোনো এন্ডোসাইটোসিস প্রসেস, যেমন ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস, দুটোর মধ্যে যে কোনো একটা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে যখন বাইরের কোনো মেটেরিয়ালকে এনগালফ করে ডিস্ট্রয় করা হবে লাইসোসোমের থ্রুতে, তখন এই জিনিসগুলো বলবে। অটোফ্যাজিক ভ্যাকুয়ালস কি বা অটোলাইসোজোম কি, যে অটোফ্যাজিক ভ্যাকুয়ালস কন্টেন particles isolated from the cell's own cytoplasm including mitochondria microbodies। মানে সেলের ভেতরে কোনো অর্গানেলি বা সেলের ভেতরে কোনো পার্টিকেলকে যখন ডিস্ট্রয় করবে লাইসোজোম তখন তাকে বলছে হচ্ছে অটোফ্যাজিক ভ্যাকুয়ালস বা অটোলাইসোজোম।
এবার লাইসোসোমের কিছু কাজে আসি। লাইসোসোমের কাজের মধ্যে কি আসছে, যে অটোলাইসিস। এটা হচ্ছে অটোলাইসিস করে। অটোলাইসিস কখন করে, যেমন যেমন এখানে হচ্ছে ফ্রগের যে লার্ভা, সেই ফ্রগের লার্ভা থেকে যে ম্যাচিওর ফগ তৈরি হতে গেলে বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম অর্গানিজমের যে সেই অর্গানের বিভিন্ন রকম চেঞ্জ হয়। সেই চেঞ্জের জন্য তখন বিভিন্ন সেলের ডিস্ট্রয় করা দরকার পড়ে। তখন সেই ডিস্ট্রয় করবে হচ্ছে লাইসোসোম। সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অটোলাইসোসোম। ঠিক আছে, এই যে প্রসেসটা, একে মেটামরফোসিস বলা হয়। এই মেটামরফোসিস প্রসেসে এইসব যে আগের যে সেলগুলো, সেগুলো আস্তে আস্তে ডিগ্রেড হয়ে পড়ে, ডিস্ট্রয় হয়ে পড়ে, নতুন যে সেল সেগুলো তৈরি হয়। কি বলছে যে ইট রেফার্স টু দ্য ডাইজেশন অফ ওন সেল by the lysosome. It occurs during amphibian insect metamorphosis. Lysosomes are responsible for the breakdown of tadpole tail as the tadpole develops into the frog. In the process, lysosome release the hydrolase to the cytoplasm to digest the cell. মানে এখানে তো যদি এই টেলটাকে ডিগ্রেড করতে হয়, তখন এখানে যে সেলগুলো প্রেজেন্ট আছে সব সেলগুলোকেই ডিগ্রেড করা দরকার পড়বে। তখন সে কি হবে, এই লাইসোসোম এর এনজাইমকে বাইরে রিলিজ করে দেবে। বাইরে রিলিজ করার পর পুরো সেলটাই আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে। নেক্সট যে কাজটা করছে সেটা হচ্ছে পিসিডি বা প্রোগ্রাম সেল ডেথ। যদি কোনো সেল ঠিকঠাক কাজ করতে না পারে, বা তার এজ হয়ে গেছে, বা তাকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করেছে বাইরে থেকে, তো তার নিজের নিজের যে সেল তাকে ডিস্ট্রয় করে দেওয়া দরকার পড়বে। সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। ডিউ টু হাই লেভেল অফ হাইড্রোলাইটিক এনজাইম, লাইসোসোম আর potentially capable of inducing cell death. The protease implicated in cell death are cathepsin, which remain active at neutral pH such as cathepsin B, C, D, L. এবার আমরা কি বললাম, যে লাইসোসোমের ভেতরে যে পিএইচ থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ। এই পিএইচটা কি থাকে, অ্যাসিডিক থাকে। এবার সেলের মধ্যে তো বাকি জায়গা তো পিএইচ অ্যাসিডিক নয়, তো এই লাইসোসোমের মধ্যে যে এনজাইমগুলো প্রেজেন্ট থাকে সেগুলো কি হয়, অ্যাসিডিক পিএইচেই কাজ করে। তোমরা জানো যে এনজাইম স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক পিএইচেই অ্যাক্টিভ থাকে, তার বাইরে অ্যাক্টিভ থাকে না। তো যখন এই এনজাইমগুলো সেলের মধ্যে রিলিজ হয়ে যাবে, তখন তো সেগুলো তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন সেগুলো কাজ করবে কি করে। তো এবার এর মধ্যে, এই লাইসোসোমের মধ্যে এমন কিছু এনজাইমসও প্রেজেন্ট থাকে যেগুলো কি নিউট্রাল পিএইচে কাজ করতে পারে, মানে সেগুলো এই সেলের মধ্যে গিয়ে পরেও কাজ করতে পারবে। যেমন কি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাথাপসিন। ক্যাথাপসিনের মধ্যে ক্যাথাপসিন বি, সি, ডি, এল, এইসব ক্যাথাপসিনগুলো এই লাইসোসোমের বাইরে গিয়ে সেলের মধ্যে গিয়ে সেলের যে পিসিডি, সেই পিসিডি করতে হেল্প করবে। তারপর আসছে হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে কি হয়, ফার্টিলাইজেশনের সময় যে স্পার্ম থাকে, সে স্পার্মের মাথায় যে অ্যাক্রোজোম প্রেজেন্ট থাকে সেটাও হচ্ছে লাইসোসোম। ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে জায়েন্ট লাইসোসোম বলা হয়। সেই লাইসোসোম কি করে, এগের বিভিন্ন লেয়ারকে ডিস্ট্রয় করতে হেল্প করে। ঠিক আছে, এবার এটা কি বলছে দেখো, ডিউরিং ফার্টিলাইজেশন প্রসেস অ্যাক্রোজোম giant lysosome of sperm head rapture and release enzyme on the surface of the egg. মানে এই সারফেস অফ দ্য এগের সারফেসে, এটা যদি এগ হয়, এগের সারফেসে কি হয়, এই লাইসোসোম, এই অ্যাক্রোজোমের যে লেয়ার সেটা ভেঙে গিয়ে পরে এই এনজাইমগুলো, লাইসোসোমের এনজাইমগুলো এখানে সিক্রেট হয়ে যায়। তারপরে কি হয়, এই যে এগের যে ওয়াল সেটাকে র্যাপচার করতে হেল্প করে। The enzyme rupture the egg and provide way for the entry of sperm nucleus into the cell. এর ফলে এর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা ভেতরে, এগের ভেতরে প্রবেশ করতে হেল্প হয়। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে ভ্যাকুইল। ভ্যাকুইলস এর মধ্যে কি বলছে, যে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইয়ার পড়লাম, দেন গলগি বডি পড়লাম, তারপর লাইসোসোম পড়লাম। এন্ডোপ্লাজমিক সিস্টেমের মধ্যে যে লাস্ট যে অর্গানেলিটা আছে সেটা হচ্ছে
ভ্যাকুল। ভ্যাকুলের মধ্যে কি বলছে দেখো, যে a vacuole is a membrane bound organelle which is present in all plant and fungal cells, some protist, animal and bacterial cells. Vacuoles are acidic in nature and share some basic properties with lysosome and that are predominantly found in plant cell. Depending on the type of plant cell, there are different types of vacuoles with specific property that are crucial for specific function. মানে ভ্যাকুয়াল হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এর মধ্যে এটি ডিফারেন্ট টাইপস অফ কাজ করতে পারে। এর মধ্যে যেরকম ধরনের জিনিস স্টোর থাকবে সেরকম ধরনের সে কাজ করবে। এর মধ্যে যদি এয়ার স্টোর থাকে সে আলাদা কাজ করবে, ফুড স্টোর করা যাবে, ঠিক আছে, বিভিন্ন টক্সিক মেটেরিয়ালকেও স্টোর করা যাবে, ঠিক আছে। এবার প্লান্ট সেলে আর অ্যানিমেল সেলে ডিফারেন্ট সাইজের ভ্যাকুয়ালস প্রেজেন্ট থাকে। যেমন হচ্ছে অ্যানিমেল সেলের মধ্যে দেখছো যে এখানে স্মলার সাইজ অফ ভ্যাকুয়ালস প্রেজেন্ট থাকে, আর প্লান্ট সেলের মধ্যে লার্জার সাইজ অফ ভ্যাকুয়ালস প্রেজেন্ট থাকে। এবার এখানে কি বলছে দেখো, যে ইন প্লান্ট সেল দ্য ভ্যাকুয়ালস আর মাচ লার্জার দেন অ্যানিমেল সেলস। When a plant cell has stopped growing, there is usually one large vacuole. এবার প্লান্ট সেল যখন প্রথম তৈরি হয়, নতুন নতুন তৈরি হওয়া প্লান্ট সেলের মধ্যে যে ভ্যাকুয়ালস গুলো থাকে সেগুলো ছোট ছোট ভ্যাকুয়ালস থাকে, তারপর সেগুলো বড় একসাথে হয়ে পড়ে বড় লার্জ ভ্যাকুয়াল তৈরি করে, ঠিক আছে। এবার এখানে কি বলছে, সামটাইমস দ্য ভ্যাকুয়ালস ক্যান টেক আপ মোর দেন হাফ অফ দ্য সেলস ভলিউম। এবার প্লান্ট সেলের মধ্যে যে ভ্যাকুয়ালসটা থাকে সেটা কখনো কখনো এত লার্জ হয়ে যায় সাইজে যে সে তার সেলের হাফের থেকেও বেশি জায়গা দখল করে নেয়। এবার সেলের মধ্যে এত বড় যদি জায়গা সে দখল করে নেয় তখন কি হয়, এই নিউক্লিয়াস আর আদার যেসব অর্গানেলিগুলো আছে সেগুলো সেলের এক সাইডে সরে আসবে, ঠিক আছে। দ্য ভ্যাকুয়ালস হোল্ড লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার অর ফুড। তাহলে ভ্যাকুয়ালসের মধ্যে বিভিন্ন টাইপস অফ ওয়াটার, ফুড, বিভিন্ন জিনিস স্টোর হয়ে থাকতে পারে। কি বলছে দেখো, ভ্যাকুয়ালস আর সারাউন্ডেড বাই সিঙ্গেল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট। এবার ভ্যাকুয়ালসের যে মেমব্রেনটা থাকে সেটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ভ্যাকুয়ালসের যে মেমব্রেন তাকে টোনোপ্লাস্ট বলা হয়। আর রিলেটেড টু দ্য লাইসোজোম অফ অ্যানিমেল সেল containing a variety of hydrolytic enzymes but their functions are remarkably diverse. তো ভ্যাকুয়ালস এর মধ্যেও বিভিন্ন টাইপস অফ এনজাইমস প্রেজেন্ট থাকে বাট তাদের ফাংশন লাইসোজোমের থেকে আলাদা। লাইক এ লাইসোজোম, দ্য লিউমেন অফ দ্য ভ্যাকুয়ালস হ্যাজ অ্যান অ্যাসিডিক পিএইচ। তাহলে ভ্যাকুয়ালস এর লিউমেনও কি অ্যাসিডিক পিএইচ থাকে। আচ্ছা, এখানে অ্যাসিডিক লিখে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টাইপস অফ ভ্যাকুয়ালস। কিরকম টাইপস অফ ভ্যাকুয়ালস প্রেজেন্ট থাকে, যেমন কি এখানে ফুড ভ্যাকুয়ালস এর কথা বলছে। ফুড ভ্যাকুয়ালস এর মধ্যে ফুড স্টোর হয়ে প্রেজেন্ট থাকবে। স্টোরেজ অফ মলিকুলস দ্যাট ইজ এ ফুড সোর্স অফ দ্য সেল, ঠিক আছে। তারপর বলছে গ্যাস ভ্যাকুয়ালস। এবার গ্যাস ভ্যাকুয়ালস এর মধ্যে কি হয়, যে ধরো এটা কোনো সেল, এই সেলের মধ্যে যদি কোনো, আচ্ছা সেলের আগে দেখো, যে ধরো এটা হচ্ছে একটা ওয়াটার বোতল। ওয়াটার বোতলের মধ্যে যদি আমরা এয়ার ফিল করে দিই, এবার তাকে যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি হবে, ভাসতে থাকবে। কারণ কি এর অপোজিট দিক থেকে বয়েন্ট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই অ্যাপ্লাই হওয়ার জন্য, এই এয়ার ফিল থাকার জন্য সেটা কি জলের ওপরে চলে আসবে। এবার সেম বোতলকেই যদি আমরা ওয়াটার বা অন্য কোনো ভারী মেটেরিয়াল দিয়ে ফিল করে দিই তাহলে সেটা কি হবে, নিচের দিকে চলে যাবে। এই যে টেকনিক, এই টেকনিককে কাজে লাগিয়ে কিছু ব্যাকটেরিয়া জলের ওপরে নিচে ওঠানামা করে। বেসিক্যালি যেসব ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, ধরো এটা হচ্ছে ওয়াটার সারফেস আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ভ্যাকুয়ালস প্রেজেন্ট আছে। এবার এই ব্যাকটেরিয়া যদি এই ভ্যাকুয়ালসের মধ্যে অনেক বেশি পরিমাণে এয়ার ফিল করে নেয় তাহলে কি হবে, এর ওয়েটটা অনেক কমে যাবে এবং বয়েন্ট ফোর্সের থ্রুতে এ কি করবে, এই ওয়াটারের যে সারফেস সেই সারফেসের মধ্যে প্রেজেন্ট থাকবে। এই সারফেসের মধ্যে প্রেজেন্ট থাকার জন্য কি হয়, এই ব্যাকটেরিয়া মানে মেনলি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ারাই এইসব করে। তখন কি হয়, ওয়াটারের সারফেসে কি থাকে, সানলাইট থাকে। এই সানলাইট থাকার জন্য এই ব্যাকটেরিয়াগুলো ইজিলি ফটোসিনথেসিস করতে পারে। আবার যখন
সানলাইট থাকে না, মানে রাতের বেলা, তখন তাদের কি হয়, নিউট্রিয়েন্টসের দরকার পড়ে। তখন তাদের এই যে জলের যে নিচের জায়গাটা, সেই নিচের জায়গায় যাওয়া দরকার পড়ে। তখন তারা কি করে, এই ভ্যাকুয়ালস গুলো থেকে এয়ার রিমুভ করে দেয়। এয়ার রিমুভ করার জন্য কি হবে, এরা আবার আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। এই যে ফোর্স, এই ফোর্সকে কাজে লাগিয়েই এইসব ব্যাকটেরিয়াগুলো জলের উপরে এবং নিচে ওঠানামা করে। কি বলছে, হেল্প ব্যাকটেরিয়া টু বয়েন্সি ইন বয়েন্সি অ্যান্ড enable them to float at the desired path। তাহলে তাদের যে জায়গায় ফ্লোট করা দরকার সেই জায়গায় নিয়ে যেতে এই গ্যাস ভ্যাকুয়ালস গুলো হেল্প করে। দে হেল্প ইন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ইন গেটিং অপটিমাল লাইট অ্যান্ড অক্সিজেন। তাহলে তাদের এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো অপটিমাম লাইট এবং অক্সিজেন পাওয়ার জন্য এই টেকনিকের ইউজ করে, এই ভ্যাকুয়াল গুলো ইউজ করে। নেক্সট আসছে হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস। সাম প্রোটিস that pump water and use maintain water balance। কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস এর মধ্যে কি হয়, ওয়াটার ব্যালেন্সের জন্য এই ভ্যাকুয়ালস গুলো কাজ করে। ঠিক আছে, যদি এক্সেস ওই হাইপোটোনিক সলিউশনের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার জন্য এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস গুলো হেল্প করে। নেক্সট আসছে হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট। এক্সক্রিটরি প্রোডাক্ট কি করে, টক্সিক মেটেরিয়াল যেগুলো হয় সেগুলো স্টোর করতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনটা মাদ্রাসায় এসেছিল, দেখো এটার অ্যান্সার কি হবে। The membrane around the vacuoles is known as। ভ্যাকুয়ালস এর বাইরে, ভ্যাকুয়ালস এর চারপাশে যে মেমব্রেনটা প্রেজেন্ট থাকে সেটাকে কি বলা হয়, এখানে টোনোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, এই যে এখানে দেখানো হলো যে ভ্যাকুয়ালস এর চারপাশে যে মেমব্রেনটা প্রেজেন্ট থাকে সেটাকে টোনোপ্লাস্ট বলা হয়। আচ্ছা, নেক্সট এখানে দেখো কি হবে, এটা মাদ্রাসা 9-10 এ এসেছিল। গলগি কমপ্লেক্সের মেন কাজ কি, কি বলছে যে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, তারপর ফরমেশন অফ সিক্রেটরি ভেসিকল, রেসপিরেশন অফ ব্যাকটেরিয়া, তারপর আসছে হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস এর মেন কাজ হচ্ছে যে এরা সিক্রেটরি ভেসিকল ফর্ম করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে গলগি কমপ্লেক্স প্লে এ মেজর রোল ইন প্রোটিন সিনথেসিস, না গ্লাইকোসাইলেশন অফ লিপিড অ্যান্ড প্রোটিন, না রিমুভাল অফ ফসফেট ফ্রম। সি হবে না, হ্যাঁ, বলছি সি অপশন হবে কি এইটার, এই কোশ্চেনটার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আরেকটু ভাবো, দেখো। ও সরি ম্যাম, বি হবে, বি বি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বি বলেছো। ঠিক গন্ডগোল করে ফেলেছি। হ্যাঁ, ঠিক বলেছো একদম, এখানে হবে হচ্ছে বি অপশন। আমরা এতক্ষণ ধরে গ্লাইকোসাইলেশন পড়লাম, যে গলগি কমপ্লেক্সের মধ্যে ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে বলেছে ফরমেশন অফ সেকেন্ডারি লাইসোজোম। গলগি বডি থেকে কিন্তু লাইসোজোমও ফর্ম হয়, কিন্তু সেটা সেটা সেকেন্ডারি লাইসোজোম নয়, সেটা প্রাইমারি লাইসোজোম তৈরি হয়। প্রাইমারি লাইসোজোম থেকেই আস্তে আস্তে মডিফাই হয়ে পড়ে সেকেন্ডারি লাইসোজোম তৈরি করবে। তাই জন্য এই অপশনটা হলো না। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, তোমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমটা শেষ হলো। তারপর তোমাদের নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এবার রাইবোজোম, তোমরা যেটা জানো রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ কি সেখানে প্রোটিন সিনথেসিস হয়। রাইবোজোমের মধ্যে কি বলছে, এখানে দেখো, এখানে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড অ্যাড হয়ে হয়ে প্রোটিন সিনথেসিস হচ্ছে। আর নিচে যে এমআরএনএ প্রেজেন্ট থাকে, সেই এমআরএনএটা হচ্ছে, এমআরএনএর মধ্যে কোডন প্রেজেন্ট থাকে, সেই কোডনটা কোড করেই এই রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে। কি বলছে দেখো এখানে, যে the ribosomes are large ribonucleoprotein consisting of RNAs and protein।
তাহলে রাইবোসোমের মধ্যে বিভিন্ন আরএনএস অ্যান্ড প্রোটিন প্রেজেন্ট থাকে। Present in all cells that translate genetic information stored on the messenger RNA into polypeptide. এবার যে মেসেঞ্জার আরএনএ থাকে, মানে এই যে এমআরএনএ দেখছো, এই এমআরএনএ এর মধ্যে যে কোডনস থাকে সেগুলোকেই ট্রান্সলেট করে রাইবোসোম প্রোটিন সিনথেসিস করে। The ribosomes are approximately globular structure, its average diameter ranging from 2.5 nanometer থেকে 2.8 nanometer, যেটা হচ্ছে সবথেকে কমটা হচ্ছে এস্চেরিচিয়া কোলাই বা ইকোলাই এর মধ্যে, আর সবথেকে বেশিটা হচ্ছে ম্যামালিয়ান্স এর মধ্যে আছে। The functional ribosome consists of two subunits of unequal size known as large and small subunit. এখানে তোমরা দুটো সাবইউনিট দেখতে পাচ্ছ, দেখো কার্টুন ভাবে করেছে কিন্তু স্পেসিফিক্যালি সাবইউনিট গুলো দেখিয়েছে। এখানে দেখো একটা বড় সাবইউনিট দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় হচ্ছে লার্জ সাবইউনিট, আর স্মল সাবইউনিটও দেখতে পাচ্ছ, মানে ছোট সাবইউনিট দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় হচ্ছে স্মল সাবইউনিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো যে রাইবোসোম স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন। রাইবোসোমের মধ্যে বিভিন্ন যেমন প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোসোম পাওয়া যায় সেটা হচ্ছে 70S রাইবোসোম, আর ইউক্যারিওটস এর মধ্যে যে রাইবোসোম পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে 80S রাইবোসোম। ঠিক আছে, এবার 70S রাইবোসোমের মধ্যে যে সাবইউনিট, যে স্মল সাবইউনিট প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে 30S, আর লার্জ সাবইউনিট যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে 50S। ইউক্যারিওটস এর 80S রাইবোসোমের মধ্যে যে সাবইউনিট প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে 40S স্মল সাবইউনিট আর 60S হচ্ছে লার্জ সাবইউনিট। আর আমরা কি দেখলাম, রাইবোসোম আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তো এখানে আচ্ছা তোমরা এটা একটু পরেই দেখবে, এখানে একটু গুলিয়ে দেওয়া আছে। আচ্ছা নেক্সট এটা দেখছো যে ডিফারেন্ট টাইপস অফ রাইবোসোমস এন্ড দেয়ার কম্পোনেন্টস। এবার বিভিন্ন অর্গানিজমের মধ্যে বিভিন্ন টাইপের রাইবোসোম প্রেজেন্ট থাকে, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে যে রাইবোসোম প্রেজেন্ট আছে সেটা হচ্ছে 70S, ক্লোরোপ্লাস্টের মধ্যেও 70S রাইবোসোম প্রেজেন্ট আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও 55 থেকে 80S রাইবোসোম প্রেজেন্ট আছে। এটা 80S না ধরে তোমরা 75S বা 78S ধরবে, কারণ কি 80Sটা ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকে হচ্ছে ইউক্যারিওটস এর মধ্যে। এবার তাই জন্য এই জিনিসটা তোমরা 80S না ধরে তার থেকে একটু কম ধরবে। তারপর হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়ার মধ্যে 70S রাইবোসোম প্রেজেন্ট আছে, প্ল্যান্টের মধ্যে 75S রাইবোসোম প্রেজেন্ট আছে, এবং ইউক্যারিওটস এর মধ্যে 80S রাইবোসোম প্রেজেন্ট আছে। Ribosome can be found in two main location within a cell, that is free ribosome and bound ribosome. তোমরা একটু আগেই দেখলে যে ফ্রি রাইবোসোম প্রেজেন্ট থাকে কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকে ফ্রি রাইবোসোম, আর যে আমাদের যে নিউক্লিয়ার যে মেমব্রেন সেই মেমব্রেনের ওপরে আর ইআর এর ওপরে প্রেজেন্ট থাকে হচ্ছে বাউন্ড রাইবোসোম। কি বলছে এখানে, there are ribosome that floats freely in the cytoplasm, not attached to any organelle. They synthesize protein that are used within the cytoplasm cytoplasm itself and target to other organelle within the cell. Bound ribosome কি বলছে, these ribosomes are attached to the endoplasmic reticulum or nuclear envelope. তাহলে এই রাইবোসোম গুলো endoplasmic reticulum and nuclear envelope এর উপর অ্যাটাচ থাকে। They synthesize protein that are either inserted into membrane, integral membrane protein, or secreted into the cell, মানে এনজাইম এবং হরমোন হিসেবে সেলের বাইরে সিক্রেটও হয়ে যেতে পারে। এবার রাইবোসোমের ট্রান্সলেশনের উপর ডিপেন্ড করে একে দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে মোনোসোম আর হচ্ছে পলিরাইবোসোম। মোনোসোম কি বলছে, দ্য মোনোসোম রেফার্স টু আ সিঙ্গেল রাইবোসোম অ্যাটাচড উইথ এ সিঙ্গেল এমআরএনএ মলিকুল। যখন একটা রাইবোসোম একটা এমআরএনএ মলিকুলের সাথে অ্যাটাচ হবে আর এখান থেকে প্রোটিন সিনথেসিস করবে, তখন সেই রাইবোসোমকে বলছে হচ্ছে মোনোরাইবোসোম। আর যখন একটা এমআরএনএ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা এমআরএনএ আছে, এই একটা এমআরএনএ এর সাথে দেখো এতগুলো রাইবোসোম অ্যাটাচ আছে। যখন একটা এমআরএনএ এর ওপর এতগুলো রাইবোসোম অ্যাটাচ থাকবে আর এরা কন্টিনিউয়াসলি প্রোটিন সিনথেসিস করবে,
তখন তাকে বলা হয় হচ্ছে পলিরাইবোসোম বা পলিসোম। কি বলছে, এ পলিরাইবোসোম রেফার টু অ্যাজ ক্লাস্টার অফ সেভারাল রাইবোসোম সাইমেটিনাসলি ট্রান্সলেটিং এ সিঙ্গেল এমআরএনএ মলিকুল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে বলছে যে 70S রাইবোসোম আর 80S রাইবোসোম, দু রকমের রাইবোসোম হয়। 70S থাকে হচ্ছে প্রোক্যারিওটস এর মধ্যে আর 80S থাকে হচ্ছে ইউক্যারিওটস এর মধ্যে। এবার প্রোক্যারিওটস এর মধ্যে 70S রাইবোসোম দু ভাগে ভাগ করা যায়। দু রকমের সাব ইউনিট থাকে, যেটা হচ্ছে 50S রাইবোসোম এবং 30S রাইবোসোম। আর 80S এর মধ্যে থাকে হচ্ছে 60S রাইবোসোম আর 40S রাইবোসোম। এবার 50S রাইবোসোম যেটা আছে তার মধ্যে যে আরআরএনএ প্রেজেন্ট আছে সেই আরআরএনএ গুলো হচ্ছে 23S অ্যান্ড 5S। নিউক্লিওটাইড সিকোয়েন্স তোমাদের মনে রাখার দরকার নেই, কি ধরনের আরআরএনএ প্রেজেন্ট আছে সেটা মনে রাখবে। যেমন কি 50S এর মধ্যে আছে 23S আর 5S, 30S এর মধ্যে আছে 16S, 60S এর মধ্যে আছে 28S, 5.8S আর 5S, আর 40S এর মধ্যে আছে 18S। প্রোটিনের মধ্যে আছে হচ্ছে 50S এর মধ্যে 31টা প্রোটিন আছে, 30S এর মধ্যে 21টা প্রোটিন প্রেজেন্ট আছে, 60S এর মধ্যে 46টা প্রোটিন প্রেজেন্ট আছে আর 40S এর মধ্যে 33টা প্রোটিন প্রেজেন্ট আছে। এই জিনিসগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, যে কি বলছে, each ribosome is made up of two subunits, large and small subunit. Each of the ribosome subunit contains rRNA and a number of small proteins. In 70S ribosome, 30S subunit consists of 16S rRNA, 21S R protein, where the 50S ribosome contain 23S rRNA, 5S rRNA and 31 R proteins. ঠিক আছে। এরপর the cytosolic 30S ribosome in eukaryotes are larger than 70S ribosome. The total content of both RNA and protein is greater. 80S রাইবোসোমের মধ্যে যে সাবইউনিট, যে লার্জেস্ট সাবইউনিট, তার মধ্যে যেগুলো প্রেজেন্ট আছে সেটা হচ্ছে 28S rRNA, 5S rRNA আর 5.8S rRNA প্রেজেন্ট আছে। এর মধ্যে 48টা আর প্রোটিন প্রেজেন্ট আছে। এবার 40S সাবইউনিটের মধ্যে 18S অ্যান্ড 18S RNA প্রেজেন্ট আছে আর 33টা হচ্ছে আর প্রোটিনস প্রেজেন্ট আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রাইবোসোম হ্যাজ 3 টিআরএনএ বাইন্ডিং সাইট। রাইবোসোমের যে টিআরএনএ বাইন্ডিং সাইটগুলো আছে সেগুলো হচ্ছে পি সাইট, এ সাইট আর ই সাইট। তোমরা এখানে দেখো, এখানে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এখানে যে এ সাইট সেটা হচ্ছে অ্যাকসেপ্টর সাইট। এই যে অ্যামিনো অ্যাসিডগুলো আসছে, অ্যামিনো অ্যাসিড মানে টিআরএনএ গুলো আসছে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে, যে সাইটের মধ্যে অ্যাটাচ হচ্ছে প্রথম, সেই সাইটটাকে বলা হয় হচ্ছে এ সাইট বা অ্যাকসেপ্টর সাইট। ঠিক আছে, যেমন দেখো এখানে টিআরএনএ গুলো আসছে তাই জন্য একে এ সাইট বলা হয়। দেন এখানে দেখো কন্টিনিউয়াসলি এই পেপটাইড চেনটা ইনক্রিজ হচ্ছে লেন্থে, তাই জন্য এই মিডিলের সাইটটাকে বলা হয় হচ্ছে পি সাইট। ঠিক আছে, বা পলিপেপটাইড সাইট। কারণ কি এর মধ্যে এই পলিপেপটাইড চেনটা ইনক্রিজ হচ্ছে আর এই প্রোটিনটা সিনথেসিস হচ্ছে, তাই জন্য এই সাইটকে মিডিলে যে সাইটটা তাকে বলা হয় হচ্ছে পি সাইট। আর এই যে টিআরএনএ গুলো অ্যামিনো অ্যাসিডকে রিমুভ করে বাইরে বেরিয়ে চলে আসছে রাইবোসোম থেকে, সেটা কোন সাইট থেকে বেরিয়ে আসছে, এই সাইটটা যেটাকে বলা হয় হচ্ছে ই সাইট। ঠিক আছে, তাহলে যে সাইটে এক্সেপ্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো সে সাইটকে বলা হয় হচ্ছে এ সাইট, মানে এই সাইটটা। যে সাইটে পলিপেপটাইড চেনটা ইনক্রিজ হচ্ছে সেই সাইটকে বলা হয় হচ্ছে পি সাইট। আর যে সাইট থেকে এই টিআরএনএ গুলো রিমুভ হয়ে যাচ্ছে তাকে বলা হয় হচ্ছে এক্সিট সাইট। কি বলছে দেখো এখানে, পি সাইট অলসো কল্ড পলিপেপটাইড টিআরএনএ বাইন্ডিং সাইট। এই যে পি সাইট দেখছো এর সাথে
এই পলিপেপটাইড টিআরএনএ গুলো বাইন্ড করছে, মানে এই যে পলিপেপটাইডটা এটা হচ্ছে বাইন্ড করে থাকছে, তাই জন্য একে পি সাইট বলা হয়। Holds the tRNA molecule that is linked to the growing polypeptide chain. তো টিআরএনএ মলিকুলের যে গ্রোয়িং পলিপেপটাইড চেন, মানে এর সাথে আরো পলিপেপটাইড এমিনো অ্যাসিড অ্যাটাচ হয়ে হয়ে একটা গ্রোয়িং পলিপেপটাইড চেন ফর্ম করবে, তাই জন্য তাকে হচ্ছে পি সাইট বলা হয়। এ সাইট অলসো কল্ড অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বাইন্ডিং সাইট। এই সাইটকে বলা হয় হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বাইন্ডিং সাইট, মানে এই সাইটে টিআরএনএ গুলো এন্টার করছে, অ্যাটাচ হচ্ছে রাইবোজোমের সাথে, তাই জন্য একে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বাইন্ডিং সাইট বলা হয়। ই সাইটে কি বলছে, ডিঅ্যাসাইল টিআরএনএ, যেই ডিঅ্যাসাইল টিআরএনএ কাকে বলে, দেখো এই যে টিআরএনএটা এর সাথে কোনো অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ নেই, এই যে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ নেই এই ধরনের টিআরএনএ কে বলা হয় বলছে ডিঅ্যাসাইল টিআরএনএ। এই ধরনের টিআরএনএ গুলো এই এক্সিট সাইট থেকে বাইরে বেরিয়ে যায়, তাই জন্য একে বলা হয় হচ্ছে ই সাইট বা এক্সিট সাইট। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো কি হচ্ছে, টি সাইট থেকে এই টিআরএনএটা বেরিয়ে চলে গেল, এ সাইট থেকে নিউ টিআরএনএ এসে বসলো, আর এই যে মাঝে পি সাইট সেখানে পলিপেপটাইড চেনটা আস্তে আস্তে সাইজে ইনক্রিজ হচ্ছে। এটা তোমার 3D স্ট্রাকচার অফ রাইবোজোম, রাইবোজোমেরই একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এবার দেখো আর কি বলছে যে রাইবোজোমস আর রাইবোনিউক্লিওপ্রোটিন participate, আচ্ছা রাইবোনিউক্লিওপ্রোটিন particles that contains RNA and R proteins, তাহলে রাইবোজোমের মধ্যে RNA প্রেজেন্ট আছে আর R proteins প্রেজেন্ট আছে। It acts like a small migrating factory which physically move from the mRNA molecule in 5' to 3' direction। এই যে mRNA দেখো এটা হচ্ছে 5' end, এটা হচ্ছে 3' end। এই রাইবোজোমটা 5' to 3' মুভ করে, তাই জন্য একে বলা হয় হচ্ছে, মানে এই রাইবোজোমটা এদিকে চলে আসবে আর এমআরএনএটা কি হবে কন্টিনিউয়াসলি এর পরের জিনিসগুলো, এর পরের যে কোডনগুলো কন্টিনিউয়াসলি এই থেকে কোডনগুলো সিনথেসিস হতে থাকবে, মানে এর সাথে অ্যান্টিকোডন অ্যাটাচ হতে থাকবে, তাই জন্য এটা হচ্ছে 5' to 3' হয়। ক্যাটালাইজ দ্য অ্যাসেম্বলি অফ অ্যামিনো অ্যাসিড ইনটু প্রোটিন চেন, এরপরে কি হয় যে অ্যামিনো অ্যাসিড ক্যাটালাইজ হয়, মানে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হয় আর হচ্ছে প্রোটিন সিনথেসিস হতে থাকে পরপর। এবার এই যে রাইবোজোম তার মধ্যে দেখো কি কি প্রেজেন্ট আছে। These two subunits remains attached to each other due to the higher concentration of Mg2 plus ion. When there is a decrease in the concentration of Mg2 plus, then these larger and smaller subunits get separated. তাহলে এই Mg2 plus আয়নের জন্য এই দুটো সাবইউনিট একে অপরের সাথে অ্যাটাচ থাকে। In the bacterial cell, these two subunits remain freely in the cytoplasm and only during the protein synthesis do they unite during the higher concentration of Mg2 plus ion. এছাড়া আর কি কি আয়ন থাকে সেটা হচ্ছে Mg2 plus, Ca2 plus, Mn2 plus এইসব আয়নসও প্রেজেন্ট থাকে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা দেখো যে টাইপস অফ রাইবোজোমের মধ্যে 70S রাইবোজোম আছে, 55 থেকে 77S রাইবোজোম আছে আর 80S রাইবোজোম আছে। এবার 70S রাইবোজোম মেনলি প্রেজেন্ট আছে হচ্ছে প্রোক্যারিওটসের মধ্যে, এছাড়া যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এইসবের মধ্যেও এই রাইবোজোম প্রেজেন্ট আছে। যেমন কি এখানে দেখাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম হচ্ছে ইস্টের যে রাইবোজোম সেটা হচ্ছে 77S, আর the mitochondrial ribosome found in mammals এর মধ্যে যে রাইবোজোম প্রেজেন্ট আছে সেটা হচ্ছে 55S। 80S রাইবোজোম যেটা আছে সেটার মধ্যে এখানে সব মলিকুলার ওয়েট গুলো দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো। এর মধ্যে এটা মেনলি কি হয় ইউক্যারিওটস এর মধ্যে প্রেজেন্ট আছে, ইউক্যারিওটস সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট আছে, এর মধ্যে সাব ইউনিট গুলো দেওয়া আছে আরো, আর প্রোটিন কনসেন্ট্রেশন, আরএনএ কনসেন্ট্রেশন দেওয়া আছে।
এখানে একটা জিনিস খেয়াল করবে যে 70S রাইবোসোমের মধ্যে যে আরআরএনএ আছে সেটা হচ্ছে 63% আছে, আর প্রোটিন আছে যেটা সেটা হচ্ছে 37%। মানে আরআরএনএ বেশি আছে প্রোটিনের থেকে। আর 80S রাইবোসোমের ক্ষেত্রে আরএনএ প্রেজেন্ট আছে হচ্ছে 40%, আর প্রোটিন প্রেজেন্ট আছে হচ্ছে 60%। মানে এখানে প্রোটিনের মাত্রা বেশি আছে 80S এর মধ্যে। আচ্ছা, নেক্সট এখানে প্রোটিন সিনথেসিস বাই ডিফারেন্ট ক্লাসেস অফ সেলুলার রাইবোসোম। এখানে ডিফারেন্ট ক্লাসের প্রোটিন সিনথেসিস এখানে দেওয়া আছে। ফাংশনস অফ রাইবোসোমের মধ্যে কি বলছে, রাইবোসোমস আর সাইট অফ প্রোটিন সিনথেসিস। তাহলে প্রোটিন সিনথেসিস হয় মেনলি, সো রাইবোসোমস আর কল্ড প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, free ribosome synthesize the structural and enzymatic proteins from for intercellular use. The ribosome bound within the endoplasmic reticulum produce secretory, lysosomal and membrane protein. তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যে রাইবোসোম প্রেজেন্ট আছে সেগুলো কি করে, যেসব প্রোটিন সিনথেসিস সিক্রেট হয় লাইসোসোমের মধ্যে বা মেমব্রেন প্রোটিন যেগুলো সিনথেসিস হয় সেগুলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর তৈরি হয়। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে রাইবোসোমগুলো প্রেজেন্ট আছে সেগুলো কি বলেছিলাম যে সেসব প্রোটিন তৈরি করবে, যেসব প্রোটিন সেলের বাইরে যাবে, যেমন কি এই মেমব্রেন প্রোটিনগুলো তৈরি করবে। তারপর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আর কি প্রোটিন তৈরি হয়, যেমন কি গলগি বডি থেকে কি হয় লাইসোসোম তৈরি হয়। এই লাইসোসোমের মধ্যে যে প্রোটিনগুলো প্রেজেন্ট থাকে সেগুলোই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, তো সেসব প্রোটিনগুলো তৈরি হয়। দ্য রাইবোসোম প্রোভাইডস এনজাইমস, peptidal transferase and initiation factor for the condensation of amino acid to form peptides. তাহলে এখানে বিভিন্ন এনজাইমস তৈরি করে, ঠিক আছে, যেগুলো বিভিন্ন রকম রিঅ্যাকশনে কাজ করছে। রাইবোসোম কন্টেন দ্য আরএনএ ফর অ্যাটাচমেন্ট অফ এমআরএনএ অ্যান্ড টিআরএনএ। রাইবোসোম সেসব আরএনএ তৈরি করে, কন্টেন করে, যেগুলো কি হয় এমআরএনএ আর টিআরএনএ এর সাথে অ্যাটাচ হয়। মানে এই যে রাইবোসোম, এই রাইবোসোমের মধ্যে কি আছে আরআরএনএ প্রেজেন্ট আছে। এই আরএনএ গুলো অ্যাটাচ হয় হচ্ছে এমআরএনএ এর সাথে, আর বাইরে থেকে যে টিআরএনএ আসে সেই টিআরএনএ এর সাথেও হচ্ছে অ্যাটাচ হয়। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এতদূরই থাকলো।